জি, বাসার ভাই। বশির, বশির। ও আচ্ছা, বশির ভাই, সরি। না, সমস্যা নেই। আচ্ছা, আপনারা ভালো আছেন তো সবাই, ওইটা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গত আচ্ছা, 2 ক্লাস ভিডিও পাওয়া যায়নি। গত ক্লাস ওই ইউটিউবে আছে, ওইখানে গেলে পেয়ে যাবেন। আয়শা একাডেমি লিখে সার্চ দেন, চলে আসবে ইউটিউবে। গ্রুপেও লিংক পেয়ে যাবেন, সব জায়গায় আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক শুরু আছে। শুরু করি তাহলে। আমার ওই দুইজন ছিল, ওরাও ঘুমিয়ে গেছে। যাই হোক, দেরি হয়েছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আহ এখন মেন ক্লাসে আসি আমরা। আহ হুম, সবচেয়ে যে কোয়েশ্চেনটা আছে আমার কাছে, যে ভাই আমি অ্যামাজনে বিজনেস করতে চাই, তা কিভাবে শুরু করব, মানে কিভাবে অ্যামাজন বিজনেস শুরু করা যায়। প্রথমেই আহ প্রথমে আপনাদের যা জানতে হবে যে ভাই আপনি অ্যামাজনে বিজনেস করবেন, এখন বিজনেস করতে গেলে আমার কি কি লাগবে বা কি কি জানা লাগবে। এখন যদি আপনি বিজনেস শুরু করার প্রাথমিক ধাপগুলোই না জানেন, আপনি কিন্তু বিজনেস করতে পারবেন না। আমরা কেউ ভাই জন্মের পরই হাঁটা শিখি নাই, আমাদের আস্তে আস্তে হাঁটা শিখাইছে, তারপর আমরা শিখতে পারছি। এখন অ্যামাজনেও যদি আপনি বিজনেস করতে চান, তারও কিছু প্রসেস আছে, কিছু রুলস আছে, পলিসি আছে। সেই সবগুলো ধাপ আপনাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, তাছাড়া আপনি অ্যামাজনে বিজনেস করতে পারবেন না। আর শামীম ভাই, আপনি বলছিলেন যে আমার পরিচয়টা দিতে। ভাই আমি বশির, সরি দেরিতে দেওয়ার জন্য। সৌদি আরব জেদ্দা থাকি আমি। কেএসএ মার্কেটে 2022-এ শুরু করছিলাম, 22-23, 2 বছর করছিলাম, ভালোই ছিল। কেএসএ এর সৌদি মানে সৌদি আরবের আইন অনুযায়ী আপনার অ্যামাজন অ্যাকাউন্টে সবারই বন্ধ করে দেয়, শুধু আমার না, সবারই 23 সালের লাস্টের দিক দিয়ে। কারণ সৌদি সরকার বলছে যাদের বিজনেস লাইসেন্স আছে শুধু তারাই করতে পারবে, যাদের বিজনেস লাইসেন্স নাই তারা বিজনেস করতে পারবে না। যার কারণে অ্যামাজন আমার অ্যাকাউন্টে বন্ধ করে দেয়, সাসপেন্ড না, সবারই হয়েছে আর কি। তারপর আমি ইউএসএ মার্কেটে শুরু করব, কার মাধ্যমে করা যায়, কিভাবে করা যায়, নেটে অনেক ঘাটাঘাটি করলাম। আমি কিন্তু ওই আপনার 21 সালে শহীদানের কোর্সটা নিছিলাম, ঠিক আছে। তারপর 2 বছর সৌদি মার্কেটে পড়ছি। আর তারপর করা যায়, নেটে অনেক ঘাটাঘাটি করলাম, কাউরে পাই নাই। তারপর ওই বাংলাদেশের একটা ভাই আছে ইব্রাহিম, ওর কোর্সটা আমি নেই। তারপর ওর মাধ্যমে আমার ইউএসএ মার্কেট প্লেসের যাত্রাটা শুরু করি আর কি। আমার প্রথম মাসের সেল ছিল আপনার 3,200 সামথিং ডলার। প্রথম 3 মাসে মাসাল্লাহ $900 সেল হয়েছে আমার। আর সরি, 900 না, $9,000 প্রথম 3 মাসে। আবার যে প্রত্যেক মাসে 3,000 ডলার করে, খুব বেশি না, মোটামুটি আর কি। আর আমার ফার্স্টের দিক দিয়ে বলতে, আমার প্রথম যে অ্যাকাউন্টে, ওইটাতে আমি একটা ভুল করছি। ভুল করছি কিরকম, যে আমি আমি সবগুলো প্রোডাক্ট নিয়েছিলাম অথরাইজ ব্র্যান্ড থেকে এবং ডিস্ট্রিবিউটর থেকে, কিন্তু লাস্টের যে দুইটা প্রোডাক্ট একটা ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছি। ওই ডিস্ট্রিবিউটরটা যে কপি প্রোডাক্ট সেল করতো তা আমার জানা ছিল না। ওই ডিস্ট্রিবিউটরের আপনার গুগল রেটিং বলেন বা ট্রাস্ট পাইলটের বলেন, সব জায়গায় রেটিং খুব ভালো। ওদেরও ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পর ওরাও বলছে যে অথরাইজ ডিস্ট্রিবিউটর, ওদের কথার উপর বিশ্বাস করে ওদের থেকে প্রোডাক্ট কিনে সেল করতেছিলাম। 1.5 মাস ভালোই সেল হলো। হঠাৎ অ্যামাজন আমার অ্যাকাউন্ট রিভিউতে নাই, বলে যে সাপ্লাই চেইন ডকুমেন্ট অথরাইজেশন লেটার সাবমিট করে। আমি সাবমিট করি, ওরা অ্যাকসেপ্ট করতেছে না, বলতেছে যে তোমার ডিস্ট্রিবিউটরটা অথরাইজ না, আমরা তোমার অ্যাকাউন্ট ব্যাক দিতে পারতেছি না। যার কারণে আমার ফার্স্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে আছে। তারপর আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটা মাসাল্লাহ ভালোই সেল হইতেছে। ওইটা আমি আপনাদের দেখাবো এখন না, আর কিছুদিন পর আর কি, যে কিরকম সেল হইতেছে বা কি আসে বিষয়। এইটা ছিল আমার সম্পর্কে মূল আর কি। মানে আমার হাতে একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। আমি সত্যটা বলি এই জন্যই যে ভাই, ভুল সবারই হয়। মানুষ মাত্রই ভুল, হইতেই পারে, স্বাভাবিক। আবার অনেকে আছে যে আহ কি বলে ওইটারে, আহ শুরুতেই খুব সেন্সিটিভ থাকে, কেয়ারিং থাকে, তার ফার্স্ট অ্যাকাউন্টটা থাকে। তো বেশিরভাগ লোকেরই ফার্স্ট অ্যাকাউন্টটা নাই আর কি, থাকে না। ওই একটু একটু ছোটখাটো ভুলের কারণে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় সবারই। আর আমার কোর্স লঞ্চ করার দুইটা উদ্দেশ্য ভাই। একটা হচ্ছে যে আমার যে ভুলগুলো হয়েছে, এই ভুলগুলো যেন আর কেউ না করে। ওই ভুলগুলো যদি কেউ মাথায় রাখে বা ওই কাজগুলো যদি কেউ এড়িয়ে চলে, তার কোনোদিনও অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক
অনেকেই আমাকে দৈনিক প্রায় 4-5 জন ফোন করে বা কল করে। অনেকে দুই জায়গা এক জায়গা থেকে আপনার অলরেডি কোর্স করছে, তারপরও বলে যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা কিভাবে ওইটা কিভাবে। মূলত তাদেরও একটু সহযোগিতা করার জন্যই সমন্বিত একটা প্রয়াস আর কি আমার। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া, জি জি। আহ, আচ্ছা, আচ্ছা, আমরা মূল অনেক ক্লাসে আসি এখন। ভালো লাগলো ভাই আপনার কথা শুনে। হ্যাঁ, মূল ক্লাসে আসি এখন। মেন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আছে যে ভাই অ্যামাজনে কিভাবে বিজনেস শুরু করব। ভাই অ্যামাজনে যদি আপনি বিজনেস করতে চান, অবশ্যই আপনাকে অ্যামাজন বিজনেসটা আগে শিখতে হবে। তার পলিসি আছে, অ্যামাজনের নিজস্ব পলিসি, ওইগুলো আপনাকে মানতে হবে। এখন পলিসি তো আপনি মানবেন পরে, পরে কখন বিজনেসটা যখন শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন, তার আগে আপনাকে শেখা লাগবে। কারণ আপনি শিখে যখন বিজনেসটা স্টার্ট করবেন, পলিসি আপনাকে পরে মানা লাগবে। ঠিক আছে? শুরুতেই না, সবার আগে আপনার বিজনেসটা শিখতে হবে। আর এই বিজনেসটা শেখার জন্য আপনার অবশ্যই নিজের চেষ্টা থাকা লাগবে, আর আপনার ভালো একটা গাইডলাইন থাকা লাগবে। আর আপনি নিজের চেষ্টা এবং গাইডলাইনের পাশাপাশি আপনি একটা কমিউনিটি তৈরি করবেন নিজের, যারা সেল করে বা আপনার সাথে যারা শিখতেছে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করবেন। যদি তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করেন, ওই ক্ষেত্রে আপনি আহ গুরুত্বপূর্ণ বা রিসেন্ট যে আপডেট গুলো থাকে খুব দ্রুত আপনি জানতে পারবেন। কারণ অনেকে মনে করে যে ভাই আমি অ্যামাজন বিজনেসটা শিখছি, আমি একাই করি, আর কারোর সাথে শেয়ার করব না। না ভাই, আপনি আগাইতে পারবেন না, হোঁচট খেয়ে পড়ে যাবেন। এটা অনেকেই করে, এটা ঠিক না। কারণ নিত্য নতুন আপডেট আসে অ্যামাজন। এমনও দেখা গেছে মাসে আসতেছে বা 3 মাস বা 4 মাস পর অন্তর অন্তর আপডেট করতেছে আর কি। আচ্ছা, এখন অ্যামাজন হোলসেল বিজনেস করতে গেলে আপনাকে বিজনেসটা সবার আগে শেখা লাগবে ভালো একটা লোকের কাছ থেকে। ভালো লোক বলতে কার কাছে, যে সাকসেসফুল, তার কাছ থেকে আপনি শিখতে পারেন। বা যার সাপোর্ট ভালো, যে অনেক জানে, তার কাছেও শিখতে পারেন। আবার যে অলরেডি সেল করতেছে, হয়তো খুব ভালো সেল নাই বা সেল করতেছে, অ্যাকাউন্ট নিজের আছে, তার যথেষ্ট নলেজ আছে, আপনাকে যথেষ্ট হেল্প করবে, তার কাছ থেকেও আপনি শিখতে পারেন। হ্যাঁ, আমি কি ভাই সেলারের কাছে শিখবো? ভাই সবাই সেলার, কেউ সেল না করে আপনাকে শেখাতে পারবে না, কারণ সে ওই রাস্তায় গেছে, সেজন্য সে আপনাকে শেখাতে পারছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিজনেসটা শিখা লাগবে আগে। আপনি কার কাছে শিখবেন সেটা আমি আপনাকে বললাম। আর আপনার অবশ্যই একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে, মোবাইল দিয়ে হবে না ভাই। অনেকেই বলে যে ভাই আমি তো মোবাইল দিয়ে আগে করছি বা এখনো করতেছি। ওরা আসলে কতটুকু করতে পারে আমার জানা নাই, তবে আগে হয়তো পসিবল ছিল, কিন্তু এখন বেশ কিছু টুলস অ্যামাজনের নতুন অ্যাড হয়েছে, বেশ কিছু টুলস অ্যামাজনে নতুন অ্যাড হওয়াতে আপনি মোবাইল দিয়ে সবগুলো কাজ কমপ্লিট করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু আছে, কিছু কিছু না, ম্যাক্সিমাম কাজগুলো মোবাইল দিয়ে হয়ে যাবে। কিন্তু বেশ কিছু আছে আপনার পিসি বা ল্যাপটপ ছাড়া সম্ভব না, যার কারণে একটা ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই লাগবে। আর হোলসেল বিজনেস করতে গেলে আপনার পর্যাপ্ত ইনভেস্ট লাগবে, কমপক্ষে $3,000 ভাই। $3,000 যারা সৌদি আরব থাকে তাদের প্রায় ধরেন 12,000 রিয়ালের কাছাকাছি বা আর একটু কম আসবে। আর যারা বাংলাদেশে থাকে তাদের জন্য 4 লাখ টাকার কাছাকাছি আর কি। এটা হচ্ছে ইনভেস্ট। আর আপনাকে আমেরিকাতে একটা এলএলসি খুলতে হবে। ভাই আমি কিন্তু শুধু হোলসেল সম্পর্কে বলতেছি, আর অ্যামাজনের কি কি বিজনেস মডেল ওইগুলো আমি আমার পূর্বের ক্লাসে বলে দিয়েছি। যারা ওই বিষয়ে জানেন না, দয়া করে আমার পূর্বের ক্লাসটা দেখে নেবেন, ওইখানে বিস্তারিত বলা আছে। বুঝতে পারছেন ভাইয়া? হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। আচ্ছা, আপনাকে আমেরিকাতে বলতেছি এর একটি, আগেকার ক্লাসটা আমি দেখি নাই, কোথায় পাবো? আচ্ছা ইউটিউবে দেয়া আছে, ওই ক্লাসটি আমি শেয়ার করে দিব, আপনি নক দিয়েন, শেয়ার করে দিব, সমস্যা নেই। আর আমেরিকাতে আপনাকে একটি এলএলসি বেসড কোম্পানি খুলতে হবে। ঠিক আছে? আর আপনার প্রাথমিকভাবে আপনি হোলসেল কোর্স করছেন বা আপনি শিখছেন, শেখার পরও যখন এলএলসি কোম্পানিটা করে নেবেন, আপনাকে প্রথম 3-4 মাস অন্তত পক্ষে 2 থেকে 4 ঘন্টা সময় দেওয়া লাগবে। ভাই মিউট করে নেন দয়া করে। কি কি করতে আমরা এই কথা বলতেছি।
আহ প্রাথমিকভাবে আপনাকে মানে কোর্সটা যখন আপনি শিখবেন বা করবেন তখন তো সময় দেবেনই। আপনার বিজনেসটা যখন নতুন রান করবেন প্রথম 3 মাস আপনাকে 2 থেকে 4 ঘন্টা রেগুলার সময় দিতে হবে ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য, ব্র্যান্ডের সাথে কথা বলার জন্য, আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য। আপনি কোর্স করে সবকিছু শেখার পরও নতুন অবস্থায় মনে হবে যেন আপনার অনেক কিছু আরো জানার আছে, সেজন্য আপনার প্রথম দিকে সময়টা বেশি দেয়া লাগবে। যখন 2-3 মাস পার হয়ে যাবে তখন আর আপনাকে সময়গুলো দেয়া লাগবে না। আর সাপোর্ট তো ভাই আপনার একজনের লাগবেই। সাপোর্ট ছাড়া এই লাইনে ভালো করা যায় না। কারণ সাপোর্টটা এই জন্য লাগবে যে আপনি শিখছেন যে অথেন্টিক ডিস্ট্রিবিউটর কিভাবে ভেরিফাই করা লাগে, বা আপনার ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা তা কিভাবে ভেরিফাই করা লাগে। ওইগুলোর জন্য আপনার একটা গাইডলাইনের প্রয়োজন হবে আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভাল বা ডিস্ট্রিবিউটর অ্যাপ্রুভাল পাওয়ার পরও। আর সেজন্য আপনার যদি কেউ একজন সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে, ওই ক্ষেত্রে আপনি তার সাথে পরামর্শ করবেন। আর আপনার যে কমিউনিটি থাকবে বা অন্যান্য সেলারদের সাথে আপনার যদি সম্পর্ক ভালো থাকে তাদের সাথে আপনি এই ক্ষেত্রে আলোচনা করবেন। ওই ক্ষেত্রে কি আপনি কখনো ধোঁকা খাওয়ার বা একটা ভুল পথে বা ভুল একটা স্টেপে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি সঠিকভাবে আগায় যেতে পারবেন। আবার মনে করেন না যে ভাই আমি একটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইলাম বা ডিস্ট্রিবিউটর অ্যাপ্রুভাল পাইলাম, আমি ওনাকে দেখাবো না, আমি যদি ওনাকে দেখাই উনি নিয়ে নিবে বা আমার লস হয়ে যাবে, এমনটা ভাববেন না ভাই। আপনি যেহেতু বিজনেস করতেছেন, অন্যজনও করতেছে, সেও চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। এখন আপনি শেয়ার করলে যে আপনারটা নিয়ে নিবে এমনটা না। তবে হ্যাঁ, আপনার যে ট্রাস্টেড তার সাথে শেয়ার করবেন, অন্য কারোর সাথে না। আহ আচ্ছা, এখানে কি আর কিছু বোঝার বাকি আছে যে হোলসেল করতে গেলে কি কি লাগে? যারা এটা মানে প্রথম ক্লাসটা করেন নাই তাদের জন্য এখানে একটু অন্যরকম লাগতে পারে, তবে বিশদ ধারণা প্রথম ক্লাসটাতে আছে। এটা হচ্ছে আপনার প্রাথমিক ধারণা যে হোলসেল করতে গেলে কি কি লাগে। প্রথমে আপনার বিজনেসটা ভালো করে শিখতে হবে। আপনার একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আপনার ইনভেস্ট থাকা লাগবে পর্যাপ্ত, কমপক্ষে $3,000 যদি হোলসেল করেন। আপনার এলএলসি বেসড কোম্পানি থাকা লাগবে। ঠিক আছে। তারপর আপনাকে সময় দিতে হবে দৈনিক 2 থেকে 4 ঘন্টা। আর আপনার একটা গাইডলাইনের জন্য অবশ্যই একজন কাউকে লাগবে, মানে প্রথম দিকে শুরুতে 2-3 মাস। পরবর্তীতে আপনার প্রয়োজন হবে না ওইরকম। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে বলে যে ভাই অ্যামাজন বিজনেসে আসলে কত টাকাতে শুরু করা যায়। আমি তাদেরকে বাস্তবিক তথ্যটা তুলে ধরবো যে আসলে কি সত্য না মিথ্যা, যে 1 লাখ 2 লাখ টাকা বিজনেস হয় কিনা। আচ্ছা, আমি বলি যে ভাই 1 লাখ 2 লাখ টাকায় অ্যামাজনে আপনি বিজনেস করতে পারবেন? যারা বলে তারা মিথ্যে কথা বলে, একদমই সম্ভব না। কেন সম্ভব না? আহ কারণ আপনি যদি হোলসেল করতে যান এক্ষেত্রে আপনার এলএলসি অবশ্যই করা লাগবে। কারণ আপনি যদি এলএলসি না করেন আপনি হোলসেল বিজনেস করতে পারবেন না। সুফিয়ান ভাই একটু দয়া করে মিউট করে নেন। আপনি ওই ক্ষেত্রে ভাই দয়া করে মিউট রাখেন, কারো প্রশ্ন থাকলে একটু পর করেন, সমস্যা নেই। হোল আচ্ছা, হোলসেল এটা যদি কি করতে সৌদির চান। ক্ষেত্রেও দেয়? জি ভাইয়া। সৌদির ক্ষেত্রেও দেয়? সরি ভাই, আমি তো সৌদি মার্কেট প্লেস সম্পর্কে কথা বলতেছি না, আমি আমেরিকান মার্কেট প্লেস সম্পর্কে কথা বলতেছি। ওকে ওকে, আর মানে আপনি যদি জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি যদি সৌদি মার্কেট প্লেসে সেল করতে চান, এখন আপনাকে সৌদি কমার্শিয়াল লাইসেন্স লাগবে। কমার্শিয়াল লাইসেন্স তো সৌদি আরবে অনেক টাকা। প্রথম বছরে আপনার 30,000 রিয়াল লাগবে, দ্বিতীয় বছরে 62,000 রিয়াল, যা আমাদের বাংলাদেশিদের পক্ষে সম্ভব না ভাই। আর যদি আপনি ইউএসএ এলএলসি করে গ্লোবাল সেল করতে চান, ওই ক্ষেত্রে সৌদি মার্কেট প্লেসে সেল করতে পারবেন। তবে অবশ্যই এলএলসি করা লাগবে বা এলটিডি। আপনি ইউকে মার্কেট প্লেসে বা ইউএসএ মার্কেট প্লেসে এলএলসি করে বা ইউকে তে এলটিডি করে গ্লোবাল সেল করতে পারবেন সৌদি আরবে, ওই ক্ষেত্রে সমস্যা নেই। আর সৌদি আরবেতে এমনিতে শুধু সৌদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওই ক্ষেত্রে সৌদির কমার্শিয়াল লাইসেন্স লাগবে, যেটাকে সিআর লাইসেন্স বলে আর কি। আচ্ছা, এইখানে যেটা বলছিলাম যে হোলসেল করতে গেলে আপনাকে এলএলসি লাগবে প্রথমে। ওই ক্ষেত্রে 500
এখন বর্তমানে আরেকটা স্টেটে খুব ভালো সার্ভিস দিতেছে, মিসৌরি। ওইখানে আপনার $500 হয়ে যায়, টেক্সাসের মতোই সুবিধা ওই মিসৌরি স্টেটে। টেক্সাসের পাশে ওই স্টেটটা, ওইখানে বর্তমানে খুব কম খরচে করা যায় $500। টেক্সাসের মতোই ফেসিলিটি, এলএলসি রিনিউ ফি নাই, স্টেট ফি নাই, ট্যাক্সও নাই, সবকিছুই ফ্রি। ওইটাতে করতে পারেন আপনারা। আচ্ছা, আমি আচ্ছা ভাই, আমি আপনাদের, একটু কথা বলতে পারি? জি জি বলেন। দুবাইয়ের ক্ষেত্রেও কি সেম নাকি? জি আমরা ভাই, দুবাই দুবাইতে তো আছি। আপনি যদি দুবাইতে বিজনেস লাইসেন্স নেন, আপনি দুবাইতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন হ্যাঁ। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আগে ছিল। এবছর জানুয়ারি থেকে বা বর্তমান থেকে দুবাইতে খুলতে পারবেন না। ওই ক্ষেত্রে আচ্ছা আপনার আচ্ছা। ইউকেতে এলটিডি বা ইউএসএ তে এলএলসি করে তারপর আপনি জি। করতে পারবেন। আচ্ছা, ঠিক ওই আছে, থ্যাংক ওই ইউ। ওই ক্ষেত্রে আপনাকে গ্লোবাল সেল করতে হবে। আচ্ছা, ওকে। যেখানে ছিলাম যে 1-2 লাখ টাকায় হোলসেল বিজনেস করা সম্ভব কিনা? সম্ভব না কেন? আপনার হোলসেল করতে গেলে ভাই প্রথমে আপনার এলএলসি বেজ একটা কোম্পানি লাগবে, মাস্ট, যদি আপনি আমেরিকান মার্কেট প্লেসে সেল করেন। আর যদি মনে করেন যে ভাই আপনার কাছে এত ইনভেস্ট নাই, আপনি আহ অন্য কোনো জায়গায় সম্ভব কিনা, হ্যাঁ আপনি ওই ক্ষেত্রে ইউকেতে করতে পারেন। তবে ইউকেতে আমি প্রিফার করি না। কিসের জন্য? ইউকেতে আপনার 20% ট্যাক্স দেওয়া লাগবে বাধ্যতামূলক। আর আমেরিকাতে যদি আপনি সেল করেন, ওই ক্ষেত্রে আপনার ট্যাক্সটা ফ্রি। কিছু কিছু স্টেটে, সব স্টেটে না, যেমন উইমিংয়ে, টেক্সাসে, ফ্লোরিডা, তারপর মিসৌরি, আরো অন্যান্য স্টেট আছে। আর এলটিডি করতে যে খুব কম টাকা লাগে তা না, আপনি $350 নিচে করতে পারবেন না। অনেকে বলে যে ভাই $50 বা $100 করা যায়, করে দেয়। ভাই টোটাল যখন আপনার বিজনেসটা রান করাবেন ইউকেতে, ওই ক্ষেত্রে আপনার 350 নিচে হবে না ভাই। এটা আমার ব্যক্তিগত মতামত বলতেছি। আর বাকিটা যারা করে দেয় সেটা, তাদের সাথে কথা বলবেন, পরবর্তীতে বুঝতে পারবেন যে আপনাকে মাঝপথে নিয়ে ছেড়ে দিছে, যে $100 একটু আগায় নিয়ে পরে ছেড়ে দিছে, তখন আপনি করতে গেলে আরো বেশি খরচ হবে। ওই ক্ষেত্রে আমি প্রিফার করব আপনার ট্যাক্স ফ্রি বাঁচে আপনি ইউএসএ মার্কেটে করবেন। ওই ক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা সাশ্রয় হবে পরবর্তীতে, শেষের দিক দিয়ে। শুরুতে একটু বেশি টাকা লাগলেও শেষের দিক দিয়ে সাশ্রয় হবে। আচ্ছা, যেখানে আছিলাম যে এলএলসি করতে 500 থেকে আপনার $700 লাগে। মানে ধরেন আপনি ফ্লোরিডা স্টেটে করলেন এলএলসিটা, এটা তো আপনার এলএলসি কস্ট, ঠিক আছে? এখন আপনি যখন এলএলসি করবেন, এলএলসি করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টও করা লাগবে। আর আপনি যখন ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ওই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেই পায়োনিয়ার অ্যাকাউন্ট করার জন্য। কারণ পায়োনিয়ার অ্যামাজন ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট করে, অ্যামাজনও সাজেস্ট করে পায়োনিয়ারকে। অন্যান্য আছে মার্কারি, রিলে, প্রিওপে, ওইগুলোতেও করা যায়, তবে পায়োনিয়ারটাই বেস্ট আর কি। খুব ইজিলি ফ্রেন্ডলি মেনটেন করা যায়। ওই ক্ষেত্রে $100 ডিপোজিট করা লাগে। তাহলে কত হইলো? আহ আপনার এখানে 600 যদি ফ্লোরিডাতে করেন, আর পায়োনিয়ারে 700 ডলার। এটা শুধু আপনার এলএলসি মানে সেট আপে বিজনেসটা। তারপর আপনার দেখেন প্রোডাক্ট রিসার্চ করতে হবে। প্রোডাক্ট রিসার্চের জন্য অবশ্যই আপনার বেশ কিছু টুলস দরকার। টুলস বশির ভাই, কোনগুলো? একটা কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলেন। যে ওই যে আপনি পায়োনিয়ার $100 ডিপোজিটের কথা যেটা বলছেন, হ্যাঁ সেটা তো উইথড্র করা যাবে, এটা তো আমার থেকে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা উইথড্র করতে পারবেন। তবে আপনার শুরুর দিকে আপনি উইথড্র করতে পারবেন না, কেননা আপনি যখনই বিজনেস অ্যাকাউন্টটা খুলবেন তার 7 থেকে 25 দিনের ভিতরে বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে আপনার পাওনের একটা চার্জ কাটবে, তার বাৎসরিক ফি ও মেনটেনেন্স ফি। ওই টাকাটা যদি না থাকে আপনার অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ওটা তো মনে হয় $25 থেকে $30 সম্ভবত, তাই ওইটা, না? হ্যাঁ হ্যাঁ, আপনার $29 সামথিং, আবার হ্যাঁ 23। ওইটা এক হ্যাঁ, এক $30 সময়ের ভিতরে উপর, আর কি। হ্যাঁ হ্যাঁ, সময়ের উপর ভ্যারি করে। হ্যাঁ, তারপর তবে তো এটা উইথড্র করা যাবে। হ্যাঁ হ্যাঁ, উইথড্র বাকিটা করতে উইথড্র পারবেন, করা যাবে। তবে পুরোটা না। পুরোটা না, আমি এ বিষয়ে আরো একটু বিস্তারিত বলতেছি। হ্যাঁ, পুরোটা হ্যাঁ পাবেন, হ্যাঁ এটা চার্জ কেটে বাকিটা নিয়ে নিবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আপনার $100 থাকবে, আমি ওইটাও বলতেছি সামনে আসতেছে। টাকা থাকবে, আপনার টাকা নষ্ট হবে না, টাকা আচ্ছা, থাকবে। ঠিক আছে, আপনি আপনি বলেন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার ধরেন ফ্লোরিডা স্টেটে করলেন, আপনার $600 এলএলসি ফি, অ্যাকাউন্টে $100, কত হইলো? $700। এখন প্রোডাক্ট রিসার্চের জন্য আপনার 3টা 4টা টুলস মাস্ট বি লাগবে। 3টার কথাই বলি আমি।
জাঙ্গল স্কাউট বা হিলিয়াম 10 মাস্ট একটা লাগবেই। তারপর কিপা অবশ্যই লাগবে, মাস্ট বি লাগবে। আর স্ক্যান আনলিমিটেড এটাও থাকা লাগে, তবে শুরুর দিকে না থাকলেও সমস্যা নাই যদি কেউ ম্যানুয়াল রিসার্চ করতে চান। আর সেলারাম যেটা বলে ওইটা আপনার আহ, কি বলে রিভার্স সোর্সিং যেটারে বলে, অনেকটা চুরি আর কি, আমি বলি ওইটারে চুরি করা অন্যের ব্র্যান্ড অ্যাপ্রুভাল গুলো, ওইটা আমি প্রিফার করি না। তবে অনেকে সেলারামটা কিনে রিভার্স সোর্সিংটা করার জন্য, মানে অন্যের স্টোরে কি কি আছে বা কি কি ব্র্যান্ড গুলো আছে ওইগুলো দেখে রিভার্স সোর্সিংটা করে। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দিলাম। মানে 3টা টুলস, আপনি যদি 3টা টুলস নেন, কিপা প্লাস অ্যানাদার 2, ওই ক্ষেত্রে আপনার $120 লাগবে যদি আপনি নিজে সাবস্ক্রিপশন করেন। কিপা $20, ঠিক আছে। অ্যানাদার দুইটা আপনি $100, মানে প্রথম মাসে আপনি 50% ডিসকাউন্টে নিতে পারবেন, ধরেন $100 অন্য দুইটা। ওইখানে কত হইলো? $120। অ্যামাজন ফি নেবে আপনার, যখন প্রোডাক্টটা লিস্ট করবেন প্রথম মাসে $39.99 কেটে নেবে। $40 কত হইলো? $160 এইখানে। তারপর ব্যাংকের মেনটেনেন্স ফি বাবদ, অ্যানুয়াল চার্জ ও মেনটেনেন্স ফি বাবদ আপনার থেকে $60 মতো কাটবে, হয়তো 50 হইতে পারে বা $60 কাছাকাছি। তাহলে কত হইলো? $200। আর আপনি যে ইউএসএ ফোন নাম্বারটা নিলেন, ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই $10 রিচার্জ করা লাগবে। আপনি যদি রিচার্জ না করেন, আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, ব্র্যান্ডকেও ফোন দিতে পারবেন না, আপনি ব্র্যান্ডকে ফোন দিতে পারবেন না। তাহলে কত হইলো ভাই? আপনার $210। ঠিক আছে। এখন এই যে $210, আপনি এই $210 বাংলাদেশি টাকা কিনতে পারবেন না, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই আরো $10 এক্সট্রা টাকা লাগবে। কারণ আপনাকে তো ভাই ওই 110 দশ টাকা বা 11 টাকা 21 টাকা রেটে দিয়ে দিবে না, মার্কেট থেকে আপনার থেকে আরো 10% বা 5% এক্সট্রা টাকা নিবে। ওই ক্ষেত্রে আপনার $220, মানে এই যে আপনার মান্থলি যে কস্টটা আসবে টুলস বাবদ, ব্যাংকের ফি বাবদ, অ্যামাজনের ফি বাবদ, $220। আর আপনার এলএলসি এর জন্য $600, কত হইলো? 820। অ্যামাজন। আচ্ছা, সাউন্ড আসতেছে না ভাই। বশির ভাই, হ্যালো, হ্যালো। আরে, হ্যালো, শুনতেছেন? হ্যাঁ শোনা আরে ভাই, নেটওয়ার্কটা ইস্যু ছিল। আচ্ছা, কতটুকু শুনতে পাচ্ছেন? ক্লিয়ার আছে। এখন না না, ক্লিয়ার আছে। মানে 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 কোন পর্যায়ে পর্যন্ত শুনতেছিলেন? আমি তো বলতেছিলাম অনেক। ওই যে হ্যালো। একশো, ভাই আমরা পিওনিয়ার ছিলাম, পিওনিয়ার নিয়ে আমরা কথা ওই যে বলছিলাম। আপনি 120 টাকা তো দিবে না, টুলসের মানে ব্যাপারে ডলারে টুলসের 120 ব্যাপারে টাকা কথা তো দিবে বলতেছেন, না। টুলসের ডিটেলসটা বলতেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ব্যাগে যাই আমরা, ঠিক আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসছিলাম। আপনার এলএলসি বাবদ $600, আর অন্যান্য কষ্ট হয়েছে আপনার $230। ঠিক আছে, তাহলে কত হইলো আপনার? $280। ঠিক আছে, $100 কিন্তু আমরা ডিপোজিট থেকে বাদ দিয়ে দিছি, কারণ আপনার ওই পায়োনিয়ারের যে $100 ডিপোজিট ওইটা আমরা বাদ দিয়ে দিছি। ওই ক্ষেত্রে আমাদের মূল যে কস্টটা হইতেছে $830। ওইটা আমি ফ্লোরিডা স্টেটের কথা বললাম। অন্যান্য স্টেটে খরচ আরো বেশিও আছে, কমও আছে। এখন আপনার পায়োনিয়ারের মেনটেনেন্স ফি, অ্যামাজনের ফি এবং টুলস বাবদ $200 এইখানে, মানে $220 বা $30 যাই বলেন। আর ফ্লোরিডা স্টেটের জন্য $600। কত হইলো আপনার? $830। এখন যদি 120 টাকা করে ক্যালকুলেশন করেন, 99,600 টাকা হয়। এখন $1 120 টাকা ভাই আপনাকে কেউ দিবে না, কারণ আপনি যখন কারো কাছ থেকে কিনবেন এই ডলার রেটটা আরো বেশি নাই। ইভেন আমি নিজেও গতকালকে প্রায় একজনকে 126 টাকা করে দিছি, কারণ অনলাইনে 121 টাকা 20 টাকা, কিন্তু কিনতে গেলে পাওয়া যায় না, বাইরের মার্কেটে অনেক বেশি দাম। এখন আপনি যদি 125 টাকা করে হিসেব করেন, ওই ক্ষেত্রে আপনার খরচটা কত দাঁড়ায়? 1,03,750 টাকা। কম বেশি হইতে পারে, তবে 10%-এর বেশি হবে না। এখন অনেকে জিজ্ঞেস করে যে ভাই, টুলস তো এত টাকা না, টুলস তো আরো কম টাকায় পাওয়া যায় বা শেয়ারে নেওয়া যায়। ভাই হ্যাঁ, শেয়ারে নেওয়া যায়। শেয়ারে যে নিলে আপনি খুব কম টাকায় পেয়ে যাবেন তা না, তবে শেয়ারে নেওয়ার কিছু অসুবিধা আছে। একটা অসুবিধা বলি, যে আপনি নিজের সাবস্ক্রিপশন করলে যেভাবে ব্যবহার করতে পারবেন শেয়ারে ওইভাবে করতে পারবেন না, কারণ ওইখানে লিমিটেশন থাকে। বা একটা অ্যাকাউন্টে 3 জন 4 জন যখন জয়েন করে, ওইটা কাজ করে না ঠিকঠাক মতো। ওই হয়তো আপনার কাছ থেকে লক হয়ে গেছে বা অন্যজনের কাছে লক হয়ে গেছে, তার পরবর্তীতে কেউ ইউজ করতে পারে না, হয়তো 1 দিন বা 2 দিন। আর আপনি যে প্রোডাক্টটা বা ব্র্যান্ডের শিটগুলো আপনি স্ক্যান করলেন বা রিসার্চ করতেছেন, অন্য কেউ দেখতে পারতেছে। এটা হচ্ছে শেয়ার টুলস এর একটা অসুবিধা। আর স্ক্যান আনলিমিটেডে যদি আপনি একটা ফাইল শেয়ার টুলসে স্ক্যান করেন, ওটা সবাই দেখতে পাবে। স্ক্যান আনলিমিটেডে ডিলিট করার অপশনটা নাই। তবে হ্যাঁ, আপনি কি পাতে সেলার অ্যাম্পে ডিলিট করতে পারবেন আপনার ওইগুলো। যদি কেউ লাইনে থাকে দেখতে পারবে, যদি শেয়ার বেসিস টুলগুলো হয়। আর যদি লাইনে না থাকে, ওইখানে যদি আপনি ডিলিট করে দেন, কেউ দেখতে পারবে না। এটা হচ্ছে আপনার শেয়ার বেসিস টুলস গুলোর সুবিধা অসুবিধা। তো কিন্তু তারপরও আপনার ওইখানে মোটামুটি একটা খরচ হয়, হয় না যে তা না। ধরেন আপনার ওই টুলস গুলো যদি আপনি শেয়ারে নেন, আপনার আরো 50% খরচ বেঁচে যাবে। যদি 50% খরচ বেঁচেও যায়, তাও আপনার টুলস বাবদ, অ্যামাজনের ফি, ব্যাংকের ফি বাবদ, ব্যাংকের ফি তো লাগবে না একবারই, মানে অ্যামাজনের ফি ও টুলস বাবদ মাসে 100 থেকে 150 ডলার এরকম খরচ হবে। তাও বাদ দেন ভাই, আপনার ধরেন $100 খরচ। টুলস টুলসের ধরেন $60, আর অ্যামাজনের $40। এটা তো ভাই দেওয়া লাগবে। অ্যামাজন আপনি লিস্ট করলে, সেল করেন আর না করেন, যদি লিস্ট করেন প্রত্যেক মাসে প্রোডাক্ট সেল হোক না হোক, আপনাকে টাকা দিতে হবে $40। আর টুলস বাবদ $60, $100। এটা আপনার খরচ, প্রত্যেক মাসের খরচ। $100 মাস্ট বি লাগবেই ভাই। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো? জি 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 ভাইয়া, বুঝতে পারি। একটা কথা হ্যাঁ, বলি। বলেন। এই টুলসটা যে $60, এটা কি মানে যে কোনো মার্কেটে আমি প্রোডাক্ট রিসার্চ করতে গেলেই লাগবে না, নাকি শুধু ইউএস মার্কেটের ক্ষেত্রে? আচ্ছা ভাইয়া, এই যে $60 বললাম, এটা আপনি যদি শেয়ারে নেন ভাই, একটা টুলস কিন্তু এত সস্তা না। আপনি যদি কিপার নিজে কিনেন, $20 লাগবে। সেলার অ্যাম্প যদি নেন, $23 লাগবে। আর স্ক্যান আনলিমিটেড যদি নেন, প্রথম মাসে আপনাকে $50 দেবে, মানে 50% ডিসকাউন্টে। আর যদি আপনি ভালোটা নেন আর কি, একটু প্রিমিয়াম, $100 লাগবে মাসিক ফি, যদি আপনি শুধু নিজে পার্সোনালি ব্যবহার করেন। আর যদি শেয়ারে নেন, ওই ক্ষেত্রে দেখা গেছে একটা টুলস 3 জন 4 জনে ব্যবহার করে, ওই ক্ষেত্রে আপনার হয়তো খরচটা 70% বা 75% ডাউন হয়ে কম টাকায় হয়ে যায়, $20-25 বা আরো কমে আপনি নিতে পারতেছেন। শেয়ার বেসিস টুলস গুলো আর কি, মানে আমি এভারেজ বলছি $60 যদি আপনি শেয়ারে নেন। আর যদি আপনি নিজে পারচেস করেন, ওই ক্ষেত্রে আপনার 100 উপরে লাগবে, মানে $150-200 খরচ হবে যদি আপনি নিজে পারচেস করেন টুলস। মানে আপনার টুল হোলসেল। বছর লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কি বলছেন যে ভাই? এটা কি সারা বছর লাগবে সব টুল? আচ্ছা, এখানে টুলস গুলো আপনি যদি ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যান এক মাসে, পরবর্তীতে যদি আপনি নাও নেন চলবে। হয়তো 1 মাস 2 মাস নিলেন না, চলবে। তবে হ্যাঁ, আপনার বিজনেসে গ্রো করতে গেলে আপনাকে রেগুলার প্রোডাক্ট রিসার্চ করা লাগবে। কারণ আপনার একটা প্রোডাক্ট যে সারা বছর ভালো চলবে তেমনটা না। আপনাকে সব সময় নিজেকে আপডেট রাখা লাগবে। সেই জন্য টুলস মাস্ট বি লাগবে সব সময়। বিশেষ করে কিপা, হিলিয়াম 10 বা জঙ্গল স্কাউট, এই দুইটা মাস্ট বি লাগবে, মানে কিপা ছাড়া চলবেই না। আর আপনার পাশাপাশি হিলিয়াম 10 বা জঙ্গল স্কাউট ওইটা রাখবেন। আর আপনার কাছে যদি ইনভেস্ট ভালো থাকে, তার পাশাপাশি আপনি সেলার এম রাখলেন, স্ক্যান আনলিমিটেড রাখলেন। তবে হ্যাঁ, স্ক্যান আনলিমিটেড কিসের জন্য? বড় বড় ফাইলগুলো স্ক্যান করার জন্য। ওইগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো, মানে আজকে সংক্ষিপ্ত বললাম, মানে টুলস গুলো নিয়ে পরবর্তী একটা ক্লাসে A to Z তুলে ধরবো। আচ্ছা, যেখানে বলছিলাম যে আপনার মাসিক খরচ $100 এটা লাগবে, ঠিক আছে? এখন আপনি প্রোডাক্ট কিনবেন ভাই। আপনার এই যে বিজনেসটা করবেন, এই বিজনেসে আপনার সবচাইতে বেশি সময় দেওয়া লাগবে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে। কেন? আপনি যদি ভালো একটা প্রোডাক্ট না পান, আপনি বিজনেস করতে পারবেন না ভাই। কারণ ভালো প্রোডাক্ট না পাইলে আপনার বিজনেস গ্রো হবে না। আপনি এমন একটা প্রোডাক্ট নিলেন যে প্রোডাক্টটা সেল হয় না। সেল যদি না হয়, আপনার টাকা ইনভেস্ট পড়ে থাকবে, C'est প্রফিট ça? আসবে Non. না। Ouais, fondant au chocolat et j'ai mis tiramisu, c'est emporté. Fondant au chocolat. C'est importé? Non, fondant au Direct? chocolat, C'est ce que. Ouais, c'est juste. d'accord. এক ভাই কোরিয়াতে আছে, তার মালিক কোরিয়ান ভাষায় বলতেছে। যাই হোক, আহ আপনার প্রোডাক্ট রিসার্চ সবসময় করতে হবে। সেই জন্য আপনার টুলস সবসময় থাকা বাধ্যতামূলক। ভাই একটু ধৈর্য সহকারে শুনেন, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসগুলোতে এত বড় বড় লেকচার থাকবে না, প্র্যাকটিক্যাল হবে। এখন আপনার বেসিক জিনিসটা, যে অনেকে বলে 1 লাখ 2 লাখে বিজনেস করা যায়, তাদের জন্য শুধু এইগুলো বলতেছি। যে আপনার $100 মাসিক খরচ হবেই। $100, অ্যামাজনে $40, আর বিভিন্ন টুলস বাবদ, আপনার মোবাইলের রিচার্জ বাবদ $60। $100 মাস্ট বি খরচ হবেই, তাছাড়া হবে না। এর নিচে হয় কিনা আমার জানা নাই, তবে এই খরচটা ম্যান্ডেটরি আর কি, মানে হয়। এখন আপনার ভাই শুনেন, আপনার মাসিক খরচ যদি $100 হয়, তাহলে আপনাকে কত প্রফিট করা লাগবে? অবশ্যই আপনাকে $100 বেশি প্রফিট করা লাগবে। যদি আপনি $100 বেশি প্রফিট করতে না পারেন, তাহলে তো আপনার লস হয়ে যাবে ভাই। বুঝতে পারছেন? এখন আপনি যদি হ্যাঁ, $100 প্রফিট করতে যান, ঠিক আছে? হ্যালো, $100 যদি আপনি হ্যাঁ, প্রফিট হ্যাঁ। করতে যান, ওই ক্ষেত্রে আপনার ইনভেস্টটা কেমন থাকা লাগবে? হ্যাঁ, অবশ্যই আপনার 500 বা 1000 যদি মনে করেন ইনভেস্টে হয়ে যাবে, ওইটাতে হবে না ভাই। কেন হবে না আমি আপনাকে বলি। কারণ আপনি যদি $1000 ইনভেস্ট করেন, ওই ক্ষেত্রে ধরেন আপনার 15% লাভ হইল, বা 20%, হ্যাঁ 20% যদি হয়, তবে আপনি যে প্রথম মাসে টাকাটা পেয়ে যাইতেছেন তা না, বা প্রথম মাসেই যে সব সেল হয়ে যাবে তা না। তবে হ্যাঁ, হয় বা হইতে পারে, হবে না তা না। আমরা অ্যাভারেজটা দেখবো, যে আপনি $1000 ইনভেস্ট করছেন, তার যদি ধরেন ধরেন পুরাটাই সেল হয়ে গেল, 15% যদি আপনার প্রফিট হয় তাহলে $150, বা 20% যদি প্রফিট হয় তাহলে $200। কিন্তু খুব কম লোকই আছে তুলনামূলকভাবে যে প্রথম মাসে সে সেল করতে পারে এত টাকা। এটা খুব রেয়ার আর কি, হয়তো 100 জন থেকে একজন বা দুইজন করতে পারে। আমি কাউরে অনুৎসাহিত করতেছি না, সত্যটা বলতেছি আপনাদের। হ্যাঁ, করতে পারে, করতে পারে না যে তা না, তবে সম্ভব, অসম্ভব না। এখন যদি আপনার 15% প্রফিট হয় $150, সাপোজ আপনি $1000 ইনভেস্ট করে $150 প্রফিট করলেন, ঠিক আছে? এখন এই $150 প্রফিট হইলো, আপনার মাসে খরচ কত? $100। আপনার আচ্ছা, থাকলো কত? $50। আপনার সর্বোচ্চ $50 থাকবে, ঠিক আছে? যদি আপনার প্রোডাক্টটা ভালো হয়, উইনিং প্রোডাক্ট হয়, ওই ক্ষেত্রে। আর যদি ওই রকম প্রোডাক্ট না হয়, তাইলে তো আপনার এই $1000 ইনভেস্টে কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। এটা আমি $1000 প্রোডাক্টের কথা বলতেছি ভাই, মূল ইনভেস্ট না। কারণ আপনার ওইখানে দেখেন, এলএলসি বাবদ, টুলস বাবদ,
আপনার কিন্তু $820 লাগছে। আর এইখানে কত? $1000। এখানে $1000 প্রোডাক্ট বাবদ, তাহলে কত হইলো? $1820। $1820 প্রায় বাংলা কত টাকা? 1 লক্ষ টাকার প্রায় 95,000-এর কাছাকাছি আর কি, ধরেন 2 লাখ টাকায়। $1800 2 লাখ টাকায়। এখন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করে আপনি সমান সমান হয়ে যাবে ভাই। কারণ আপনার $820 এলএলসি আর 1000 হচ্ছে আপনার ইনভেস্ট করে, যদি আপনার প্রোডাক্টটা প্রফিটেবল হয় ওই খাত থেকে আপনি যে প্রফিটটা পাবেন, আর যা আপনার খরচ হয়েছে ওইটা দিয়ে আপনার সমান সমান হয়ে যাবে। এখন আপনার ভাই $50 বা 5,000 টাকার জন্য তো আপনি অ্যামাজনে বিজনেস করতে আসেন না। আপনার অবশ্যই মিনিমাম $500 হইতে হবে। কারণ আপনার যদি $500 প্রফিট না হয় অ্যামাজনে আসে, তাহলে তো আপনার অ্যামাজনে বিজনেস করার দরকার নাই। তার চেয়ে ভালো গার্মেন্টসে যায় একা চাকরি করা বা রিক্সা চালানো, অটো চালানো। কারণ আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করে যদি মাসে 5,000 টাকা লাভ পান, এই বিজনেস করার দরকার আছে? আপনি একটা অটো চালাইলেও মাসে ঠিক আছে। 6,000 টাকা আসবে মাসে, অন্তত পক্ষে মিনিমাম। অ্যামাজনে বিজনেস করার দরকার নেই। ওই ক্ষেত্রে আচ্ছা, ঠিক আছে। আপনার ইনভেস্ট যদি $2,000 হয়, ওই ক্ষেত্রে 15% মিনিমাম বলতেছি আমি। $2,000 ইনভেস্ট করার পর যদি 15% প্রফিট হয়, আপনার আমি কি প্রথম একটা মাসে। প্রশ্ন করতে পারি? জি জি, বলেন। আমি বলতে চাচ্ছি যে এলএলসি ওটা তো একবারে যেটুকু ডলার ওটা তো খরচ হয়ে গেল। এখন হ্যাঁ আমার হ্যাঁ বিজনেস যেটা আমি বিজনেস করব, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এই হ্যাঁ হ্যাঁ বিজনেস করলে তো আমার 1 মাসে আমি যে টাকা দিয়ে নিয়ে আসবো ওই টাকা 1 মাসে আমি খরচ করলাম, মাল আমার বিক্রি হলো, কিন্তু টাকা তো আমি একবারে টোটাল পেলাম না। হয়তো 15 দিন পর পর অ্যামাজন আমাকে দিল, কিন্তু আমার আচ্ছা যে আচ্ছা। আবার দ্বিতীয় ধাপে আবার মাল নিয়ে আসতে হবে, এই টাকা তো আমার প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলতেছি এখন। অ্যামাজন 15 দিন পর পর দেয় তা না, এটা একটু ভ্রান্ত ধারণা আছে আমাদের। অ্যামাজন অটোমেটিক্যালি আপনাকে 2 সপ্তাহ পর পর সে ডিপোজিট করবে। 2 সপ্তাহ পর পর কিরকম? আজকে প্রোডাক্ট আপনার সেল হইলো ধরুন $5,000, এখান থেকে অ্যামাজনের কস্ট বাদ দিয়ে এই টাকাটা আপনাকে নতুন অবস্থায় 2 সপ্তাহ পর অটোমেটিকে দিবে। ঠিক আছে, মানে আজকে যা সেল করছেন কালকেরটা আবার 2 সপ্তাহ পর, তার মানে কি দাঁড়াইলো? যে 2 সপ্তাহ পর থেকে অটোমেটিক্যালি প্রত্যেক দিন আপনাকে অ্যামাজন পে করতেছে ভাই। এমন না যে আপনাকে 2 সপ্তাহ পর পর দিতেছে। কারণ হ্যাঁ আপনার। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া বলতেছি যে আমারও কিন্তু সেম একটা সমস্যা হচ্ছে, আমি অলরেডি সেল করছি বাট আমি এটা উইথড্র দিতে পারতেছি না। আমি কি আচ্ছা একটু আচ্ছা। কি একটু কি আমার আইডিটা দেখবেন, আমি কি একটু স্ক্রিন শেয়ার করবো? ভাই না, এটা পরে এখন করেন, না, আগে এখন এটা না, করুন। এখন ওইটা পার্সোনালি আপনি আমাকে বললেন, ওই সময় দেখবো ইনশাল্লাহ, এখন না ভাই। লাস্টের দিকে দেখায় নি, আমরাও দেখবো নি। হ্যাঁ, আমি মনে আচ্ছা করি কি আমাদের এখানে ইন্টারাপ্ট করাটা না করাটাই বেটার হবে, কারণ উনি বলতেছে ওনাকে একটু বলার মানে ক্লাসে এটা না করাটাই বেটার। উনি বলুক, ভাইয়া শেষ করুক, না তারপর আমরা কোশ্চেন করি। না না, আচ্ছা সমস্যা আচ্ছা নাই আচ্ছা, ভাই। ওকে ওকে ওকে, আমি সমস্যা জুমে নেই। আসি, আপনি শেষে শেষে থাকেন, আমি শেষে দেখবেন। আচ্ছা। হ্যাঁ, লাস্টের ওই যে দিকে আমরা ওই যে আমরাও দেখবো নি, ভালো হবে, আমাদেরও একটু শেখা হবে না। জি জি ভাই, আচ্ছা মানে ঠিক আছে। আপনাকে আমরা বারবার ইন্টারাপ্ট করতেছি, ঠেকাই দিচ্ছি, এখানে কিন্তু এটা আমাদের এটা কিন্তু এটা আমাদের এটা হচ্ছে আপনার সবার জন্য উপকার হবে। সমস্যা নাই, লাস্টে করে করে সমস্যা নাই, আমি এটা উইথড্র দিতে পারতেছি না। আপনি আচ্ছা একটু আচ্ছা মনে করেন লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, আমি শেষের দিকে বলতেছি। আচ্ছা, এখানে আসছিলাম যে আপনি যদি $2,000 ইনভেস্ট করেন, 15% হলে আপনার $300 থাকবে। আপনার মাসিক খরচ কিন্তু হইতেছে $100, তাহলে কত হইলো? 100 টাকা মাস্ট। $200 প্রফিট হইলো। কত ডলার ইনভেস্টে? $2,000 ইনভেস্ট। আমি ভাই 15% হিসাব করছি। ওই অনেকে বলে 25%, 30%, তবে হ্যাঁ ওইটা হয় কিন্তু খুবই রেয়ার। হোলসেলে 25%, 30% প্রফিট পাওয়া খুবই রেয়ার। নাই যে তা না, আছে সীমিত প্রোডাক্ট, সীমিত। তবে আপনি যদি ভালো সময় দেন, খুবই মনোনিবেশ করেন আপনার বিজনেসের প্রতি, তাইলে আপনি ওই প্রোডাক্টগুলো পাবেন। পাবেন না তা না, পাওয়া যায়, আছে। এমনকি অনেকে সেল করতেছে। আমিও একটা প্রোডাক্ট পাইছিলাম। কত পার্সেন্ট প্রফিট হতো জানেন? প্রথম দিকে 40% হইতো। আপনার ওই প্রোডাক্টটা মাসে প্রায় 100+ ইউনিট সেল করতাম। $4 কিনা ছিল, $15 বিক্রি হইতো। ওইখানে $4 কিনাতে আরো $2 প্রেপিং শিপিং এ চলে যেত, $6। ওই প্রোডাক্টটাতে আমার $2 থাকতো।
কিন্তু ওই ওই ব্র্যান্ডের প্রোডাক্টটা দীর্ঘদিন চলে নাই, কারণ অন্যান্য নতুন সেলাররা এসে আপনার প্রাইস কমাইতে কমাইতে একবার ডাউন করে দিছে, এখন ওই রকম আর চলে না। যাই হোক, সেই জন্য একটা ব্র্যান্ডের উপর পড়ে থাকা যাবে না। যেখানে ছিলাম আপনার 2000 ডলার ইনভেস্টে আপনার প্রফিট হইলো কত? $300, $100 খরচ বাদ দিয়ে $200। এই যে দেখেন, এই $2000 আপনার প্রোডাক্টের উপর ইনভেস্ট, প্রোডাক্টের উপর। আর যদি আপনার $1000 ইনভেস্ট হইতো, আপনার কিন্তু প্রফিটটা নাই ওইখানে। $50 প্রফিট বলে না ভাই। ঠিক আছে, এটা তার চেয়ে ভালো, ওই তো বললাম না যে রিক্সা চালানো বা অটো চালানো, ওইটা ভালো $50। কারণ আপনার ওই $1000 এইখানে, আর আপনার এলএলসি বাবদ 600, আর টুলস বাবদ আরো 220, নতুন মাসে প্রথম মাসের খরচটা ওইখানে কত হইলো আপনার? 820, 1000, $1800। $1800 বাংলা প্রায় 2 লাখ টাকা। এই যে দেখেন, অনেকে বলে যে ভাই 1 লাখ 2 লাখে শুরু করা যায়। এখন আপনারাই বলেন, 1 লাখ 2 লাখে কি শুরু করা সম্ভব বা প্রফিটের মুখ দেখা? হ্যালো? না, না, আচ্ছা, না না, এটা হোলসেলটা ভাই, আমি বাস্তবটা বলে দিতেছি ভাই, সত্যটা। না, অনেকে বলে যে ভাই তুমি 1 লাখ 2 লাখে ভালো করতে পারবা, এটা ইম্পসিবল ভাই, ইম্পসিবল জি না, মানে বর্তমান। বুঝতে পারছি, মানে যদি আমাদের কাছে 1-1.5 লাখ টাকা বা 1-2 হাজার ডলার থাকে, সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে পারবো, রাইট? এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ মেইন হ্যাঁ থিম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করতে পারবেন এবং কি শিখতে পারবেন, ওইটা কিন্তু প্রফিটটা পাবেন। প্রফিট পাবো না, এক্স্যাক্টলি। হ্যাঁ, বরঞ্চ ভাই লস আমি, হবে। ভাই এইখানে আমি একটা কোশ্চেন আছে ভাই, যেহেতু আমাদের বলেন। টপিকটা শেষ, আমি একটা question করি ভাই। যেহেতু আমরা একদমই নিউ কামার হিসেবে আমি ধরি, আমি আইডিয়া আছে বাট ওইটা বাদ, আমি আপনার কাছে একদম নতুন হিসাবে, ধরুন আমি একজন নতুন একটা স্টুডেন্ট বা আমি একজন নতুন বিজনেসম্যান, তো আমার জন্য মনে করি $1000 এনাফ ইনিশিয়াল স্টেজে, কারণ বিজনেসটা শেখার জন্য বা স্টার্ট করার জন্য। যখন আমি 2-4টা সেল করবো, আমার নলেজটা গেইন হবে, দেন আমি ইনভেস্ট আস্তে আস্তে বাড়ায় দিলাম, প্রফিটের মুখ দেখা শুরু করলাম। আমার মনে হয় এইটা করাটা বেটার, রাইট? হ্যাঁ অ্যাজ এ হ্যাঁ, ইনিশিয়াল এটা পার্ট। এটা সবচেয়ে বেস্ট ওয়ে। আমিও এটা অনেকে বলি, কিন্তু অনেকে বলে যে ভাই আমি 2 লাখ টাকা দিয়ে মাত্র বিজনেসটা শুরু করে শিখবো, আমি 2 লাখ টাকা কেন নষ্ট করব, তার চেয়ে ভালো আমার অন্য কিছু করা। এই যে আপনি যে পয়েন্টটা বললেন, যে ইনিশিয়ালি স্টার্ট করা, বিজনেসটা ভালো করে শেখা, পরবর্তীতে আরো ইনভেস্ট করা, এটাই কিন্তু বেস্ট ওয়ে। বেস্ট ওয়ে কিন্তু এইটাই। এই যে দেখেন আপনার অ্যামাজন যে প্রতিষ্ঠা করছে জেফ বেজোস, সে কিন্তু 9 বছর লাভ দেখে নাই ভাই। সে 1994 সালে অ্যামাজন প্রতিষ্ঠা করে 2003 সালের শেষের দিক দিয়ে প্রফিট দেখছে, প্রায় 9 বছর পর। আর আমরা ভাই 2 মাস 3 মাস না যাইতে প্রফিটের জন্য হাঁপায়ে বলি। জি তবে জি। হ্যাঁ, ইনিশিয়ালি স্টার্ট করার জন্য $2000 যথেষ্ট। বুঝতে পারছেন? আর আপনি যদি প্রফিট দেখতে চান, ওই ক্ষেত্রে আপনার মিনিমাম $2000 ইনভেস্ট হইতে হবে। আপনার যদি $2000 ইনভেস্ট হয়, সমস্ত খরচ বাদ দিয়ে, আমি বলতে পারি যে আপনি মাসে $30,000 বা $200 সামথিং আর্ন করতে পারবেন। পসিবল, অসম্ভব না, একদম ইজি, যদি $2000 আপনার ইনভেস্টটা হয়। এখন আপনি যদি প্রফিটের মুখ দেখে আপনার পরিবারের সচ্ছলতা আনতে চান, ওই ক্ষেত্রে শুরুতে আমি বলবো অন্তত পক্ষে $3000 যদি থাকে, আপনি ভালো কিছু করতে পারবেন শুরুর দিকটা। যদি আপনার ইচ্ছে থাকে যে না আমি প্রথম মাস থেকে একটু আর্ন করব, বা দ্বিতীয় মাস, প্রথম মাসে কিন্তু আর্ন হয় না, প্রথম মাস তো এমনিতেই চলে যায়, কারণ আপনার একটা ইনভেন্টরি অ্যামাজনে পাঠাবেন, ওইটা লাইভ হবে, সেল হবে, এই ক্ষেত্রে আপনার 12 দিন থেকে আপনার 1 মাস চলে যায়। আর ওইটা তো অ্যামাজনে, আর আপনি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইতে বা ভালো একটা প্রোডাক্ট পাইতে আপনার 1 মাস 2 মাসও লাগতে পারে। এখন আচ্ছা ভাই, আরেকটা এখানে কথা। আমি একটা হ্যাঁ, কোশ্চেন করি। বলেন বলেন। আচ্ছা ভাই, যখন আমরা শিপমেন্টে ক্রিয়েট করবো, এখানে কি আমাদের কোনো চার্জ যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন একটা শিপমেন্ট ক্রিয়েট করবেন, ওইটা যদি ব্র্যান্ড সরাসরি অ্যামাজনে পাঠায়, ওই ক্ষেত্রে আপনার চার্জটা হবে না। বুঝতে পারছেন? আর যদি ব্র্যান্ড যদি পোস্টটা না দেয়, বা আপনি যদি অ্যামাজনের ইউপিএস ব্যবহার করেন, ওই ক্ষেত্রে আপনার চার্জ কাটবে। ওইটা আপনার প্রোডাক্টের সাইজ এবং ওয়েটের উপর ডিপেন্ড করবে, তবে নর্মালি আপনার $1 থেকে $1.5 চার্জ কাটে আর কি। পার প্রোডাক্ট? ওইটা পার প্রোডাক্ট বলতে আপনার ওই শিপিং এবং ইনবাউন্ড প্লেস বাবদ। আচ্ছা ভাই, এইখানে একটা কথা, মানে এখন আমরা যে ব্র্যান্ড থেকে প্রোডাক্ট নিব, তাই না? হুম, তো ব্র্যান্ড কি আমাকে প্রোডাক্টটা কি একদম ঠিকঠাক ভাবে প্যাকেজিং করে দিবে, নাকি না হচ্ছে না আমার আলাদাভাবে না, সেন্টারে নিয়ে যাই? আচ্ছা, এখানে দুইটা প্রোডাক্ট, যেমন আমার কথাই বলি, আমি হ্যাগারটি ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতাম শুরুতে। ওই ব্র্যান্ড সরাসরি
অ্যামাজনে পাঠায় দেয়, ঠিক আছে? ওই ব্র্যান্ড হুম। অ্যামাজনে পাঠায় দেয়। ওরা কিন্তু প্যাকিং করে না। আমি অ্যামাজনরে দিয়ে প্রেপ করাইছি। অ্যামাজনরে দিয়ে যদি আপনি প্রেপ করান ওই ক্ষেত্রে খরচটা বেশি। আর যদি আপনি প্রেপ সেন্টার থেকে প্রেপিং করান ওই ক্ষেত্রে খরচটা কম। হ্যাঁ, তবে কিছু ব্র্যান্ড আছে যে প্রেপ করে দেয় বলতে খুব লিমিটেড। ওই ব্র্যান্ডগুলো হয়তো 100 থেকে 100 না, হাজারে বলবো, এক দুইটা পাইতে পারে। তবে 10%-এর মতো ব্র্যান্ড অ্যামাজন অ্যাকসেপ্ট করে। 100 ব্র্যান্ড যদি থাকে, 10%-এর মতো ব্র্যান্ড অ্যাকসেপ্ট করে অ্যামাজন, আর বাকি 90% ব্র্যান্ড বলে যে না, আমি সেল করতে দিব না তোমাকে অ্যামাজন। ঠিক আছে? আর ওই 10% থেকে ওইটারে যদি আপনি 100 করেন, ওই 100 থেকে আপনাকে 1 থেকে 5% ব্র্যান্ড অ্যামাজনে পাঠায়, আর বাকিগুলো পাঠায় না। এখন ভাই, সাপোজ ধরেন 100 ব্র্যান্ডের ভিতরে যদি 10% ব্র্যান্ড আমাকে অ্যাপ্রুভাল দেয় অ্যামাজনে সেল করার জন্য, বাকি 90% ব্র্যান্ড আমাকে অ্যাপ্রুভাল দিল না, তো আমার তাহলে ওই 90% ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কিভাবে সেল করব? কারণ আমার আহ তো মানে প্রফিটেবল প্রোডাক্ট ওইখানে থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে থাকতে পারে। ওইখানে নিতে গেলে ওই ব্র্যান্ডগুলোর অ্যাপ্রোচ করা লাগবে আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে। ওই ক্ষেত্রে আপনার বিভিন্ন কি বলে, টেকনিক বলতে তো আসলে কিছু নাই, ওদেরকে আপনার বোঝাতে হবে আপনি কেন ওদের প্রোডাক্ট সেল করতে চান। আপনি যদি ওদের বোঝাইতে পারেন যে ওদের বিজনেস গ্রো করতে চান আপনি, আপনি ওদের প্রোডাক্ট সেলের দ্বারা, ঠিক আছে, বা আপনি যদি ইন্টারন্যাশনালি সেল করে ওদের প্রোডাক্টের মানটা বা কি বলে ওইটারে, সরি মনে আসছে না, ওদের প্রোডাক্টের যদি মার্কেট প্লেসটা সবার বাড়তিতে। কাছে বা আন্তর্জাতিকভাবে ওদের প্রোডাক্টটা পরিচিতি করতে চান, ওই ক্ষেত্রে ওরা ইজিলি দিয়ে দেয়। আর আরেকটা কথা হচ্ছে, আপনার ইনভেস্ট যদি বেশি থাকে, যত বড় ব্র্যান্ডই হোক ভাই, ইনভেস্ট যদি হুম। বেশি থাকে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। ওই কথাই আছে না যে কালাচানের কাছে যদি টাকা থাকে, কি বলে, সরি, এলাকার মাপ ধরে সুন্দরী মাইয়াও দিয়ে দেয়। ওই রকম আপনার কাছে যদি ইনভেস্ট থাকে, যত বড় ব্র্যান্ডই হোক, আপনাকে অ্যাপ্রুভাল দিতে বাধ্য। আর ওই জন্য একটু মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট লাগে আপনার। এক এক ব্র্যান্ডের ডিমান্ড অনুযায়ী, কারো $10K+, কারো 20K, কারো 50K, ওই রকম। তবে হ্যাঁ, কিছু ব্র্যান্ড আছে অনেকে অন্য ওয়েতে নেয়। কিরকম যে কেউ বলে ওয়েবসাইটের কথা বলে, কেউ বলে আমার রিটেল স্টোর আছে, ওইভাবে নেওয়াটা আসলে ঠিক না। কারণ অনেক ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়ে পরে অ্যাকাউন্ট উড়িয়ে দেয়, অ্যামাজন সেকশন 3-তে নিয়ে ওই অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দেয়। ওইটা অবশ্য লিগেল ওয়ে না। আচ্ছা, ওইগুলো নিয়ে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ সামনে। যেখানে ছিলাম, আপনি যদি $2,000 প্রফিট করেন, ওই ক্ষেত্রে আপনার আহ $300 প্রফিট থেকে $100 খরচ বাদ দিয়ে আপনার $200 থাকবে। মানে আপনার যদি $3,000 মতো আপনি ইনভেস্ট করেন, প্রথম মাস থেকে আপনি লভ্যাংশ পাবেন বা প্রফিট অর্জন করতে পারবেন। আর যদি $2,000 কম হয়, মানে এলএলসি ক্রিয়েশন বা $1,000 আপনার ইনভেস্ট, ওই ক্ষেত্রে আপনার কোনো লাভ থাকবে না। এটা হচ্ছে মূল কথা। আর আপনার যদি ইনভেস্ট মনে করেন $500 থেকে $1,000, আপনি জাস্ট বিজনেসটা রান করতে পারবেন, কিন্তু প্রফিট দেখবেন না। লসের সম্ভাবনা বেশি থাকবে, কারণ ম্যাক্সিমাম ব্র্যান্ড লো ইনভেস্টে অ্যাপ্রুভাল দেয় না। এটা হচ্ছে চিরন্তর সত্য কথা। আর ভালো ভালো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পেতে গেলে আপনাকে অবশ্যই $2,000 উপরে দেখতে হবে। হ্যাঁ, অনেক ভালো ব্র্যান্ড আছে 1,000 বা $500 দেয়, কিন্তু ওইগুলো রেয়ার, খুবই রেয়ার, খুবই কম। বেশিরভাগই $2,000-3,000 উপরে। এটা গেল আপনার প্রফিট থাকার ক্ষেত্রে। এখন আরেকটা কথা বলি, আহ একটু গুরুত্বপূর্ণ এটা। এখন আপনার প্রফিট হয়তো কম বেশি হবে, টুলসও যদি শেয়ার নেন কম হবে, ঠিক আছে। আর $500 আপনার ভালো প্রোডাক্ট খুঁজে পাওয়া খুব কঠিন। তবে পাওয়া যায় না যে তা না, খুব কম আর কি, যে $500 ভালো প্রোডাক্ট খুঁজে পাওয়া। আর আপনার যদি ইনভেস্টটা যদি আপনার $2,000 বেশি হয়, অ্যামাজনের খরচটা বাদ দিয়ে, ওই ক্ষেত্রে আপনার প্রফিটটা থাকবে। আর যদি কম হয়, প্রফিট থাকবে না। আর আপনি শুরুতে যদি প্রফিট না পান বা লস দেখেন, আপনার মন মানসিকতা ভেঙে যাবে। যারা একটু মাইন্ড স্ট্রং, তারা অবশ্য লেগে থাকে, ভালো কিছু করতে পারে। তবে আমার সাথে যারা কোর্স করছে বা বিজনেস রান করছে, ইনভেস্ট কম ছিল, প্রফিট দেখতে পারে না, অনেকে এলএলসি সেল করে দিছে, অনেকে বিজনেস ক্লোজ করে রাখছে, আবার অনেকে করতেছে না, বলে যে এই বিজনেস করবো না, কেন, লাভ নাই,
কারণ ওই ভালো প্রোডাক্ট পায় না, ব্র্যান্ড অ্যাপ্রুভাল পায় না, কারণ সে বুঝতেই পারে না যে আসলে কিভাবে কি করা উচিত। এখন মূল কথা হচ্ছে আপনার ইনভেস্ট যদি কম থাকে আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, এটা হচ্ছে সত্য কথা, আপনাকে মানতেই হবে। এখানে অমান্য করার কোনো কিছু নাই। ইনভেস্টটা অবশ্যই চেষ্টা করবেন। আপনারা যদি বিজনেস করেন, শুরুতে যদি $1,000 হয় ভালো, খারাপ না, তবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার ইনভেস্টটা বাড়ানো, কারণ অ্যামাজনের যে ফিটা $40 বা টুলস বাবদ $60, ওইটা আপনার প্রত্যেক মাসেই যাবে যদি আপনি সেল না করেন ওইভাবে। তবে হ্যাঁ, লিস্টিং যদি করেন আপনার টাকা কাটবে। আপনি যদি লিস্টিং না করেন অ্যামাজন কোনো ফি কাটবে না আপনার, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা তো গেলে আপনার প্রাথমিক ইনভেস্টটা, যে আসলে ভাই এক এখানে লাখ একটা বা আমি কথা ইন্টারাপ্ট করি, যেহেতু হ্যাঁ হ্যাঁ একটা বলেন। মানে একটা ইস্যুতে, ভাই আপনি বললেন লিস্টিং করলে টাকা কাটে, আদারওয়াইজ টাকাটা কাটে না। ওকে, না না তো ভাই আমি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করি, ক্রিয়েটের সময় কি টাকাটা কাটবে? না 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 কাটবে না। ও আচ্ছা, আমার ব্যালেন্সে টাকাটা রাখতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সে রাখতে হবে। আপনি যখনই লিস্ট করবেন তখনই উইদিন 7 থেকে 10 ডেজের ভিতরে অ্যামাজন চার্জ করবে। আপনি যতক্ষণ লিস্ট না করবেন বা ওদের টুলস ব্যবহার না করবেন ততক্ষণ কাটবে না। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই এইখানে এইখানে অনেকেই সবচেয়ে মানে 10টা যে বেশি প্রশ্ন আসে তার মধ্যে একটা, যে হোলসেল বিজনেস করতে কি কি ডকুমেন্ট লাগে, বা অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে, এলএলসি করতে কি কি লাগে। আচ্ছা, আমি এখানে বলি, আপনার হোলসেল করতে গেলে শুরুতেই আপনার এলএলসি লাগবে। আর আপনি যদি এলএলসি করতে যান ওই ক্ষেত্রে আপনার শুধু দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে আপনার পাসপোর্ট, শুধু এলএলসি করার জন্য। এলএলসি করার জন্য আপনার পাসপোর্ট ব্যতীত আর অন্য কোনো কিছু প্রয়োজন নাই। এখন আসে প্রশ্ন যে ভাই ব্যাংক স্টেটমেন্ট কেন? ব্যাংক স্টেটমেন্ট লাগে আপনি যখন ইউএসএ তে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন। এখন ওই টাকাটা তো ডলারে সবসময় থাকবে না, আপনি যেহেতু ফরেনার হিসেবে ইউএসএ তে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছেন, আপনি অবশ্যই ওইটা কিসের জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার ফ্যামিলির জন্য এই অ্যাকাউন্টটা খুলছেন। ওই টাকাটা অবশ্যই আপনি এক সময় উইথড্র দেবেন। ওই উইথড্র দেওয়ার জন্য অবশ্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে দেশে থাকেন বা যে দেশে রেসিডেন্ট ওই দেশে। ওইটা কোন দেশের অ্যাকাউন্ট লাগবে? ব্যাংক স্টেটমেন্টটা আপনি যে দেশের ন্যাশনালিটি বা ফটো আইডি দিয়ে আপনি ওই এলএলসিটা করবেন। এখন যদি আপনি ধরেন বাংলাদেশে থাকেন, ওই ক্ষেত্রে আপনার সমস্ত ডকুমেন্ট বাংলাদেশে লাগবে। আর আপনি যদি অন্য দেশের নাগরিক হন, ফ্রান্সের বা কানাডার বা কোরিয়ার, ওই ক্ষেত্রে আপনার ওই দেশের আইডি কার্ড এবং ওই দেশের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। এমন না যে আপনি বাংলাদেশের লোক, আপনি কোরিয়ার রেসিডেন্ট কার্ড দিলেন বা বাংলাদেশের ব্যাংক স্টেটমেন্ট দিলেন, ওই ক্ষেত্রে হবে না। আপনার ফটো আইডি যেটা, মানে আপনার পাসপোর্ট যে দেশেরটা দিবেন ওই দেশেরই ব্যাংক স্টেটমেন্ট লাগবে, অন্যটা হবে না। আর ব্যাংক স্টেটমেন্টে যদি আপনার ওই আমেরিকান ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ না করে, ওই ক্ষেত্রে আপনার ব্যাংকের একটা সার্টিফিকেট লাগে। কি কেমন সার্টিফিকেট? ওইটার আমরা প্রত্যয়নপত্র বলি। এটা একদমই নর্মাল, যদি আপনি কোনো ব্যাংকে যান সে দিয়ে দেবে। আর কোন ব্যাংকে অ্যাকাউন্ট লাগে নির্দিষ্ট কোনো ব্যাংক বলে দেয় নাই আমেরিকান ব্যাংকগুলো, তবে সরকার অনুমোদিত হওয়া লাগবে, আর অবশ্যই অনলাইন ব্যাংকিং হওয়া লাগবে। আপনার যে কোনো ব্যাংক, অগ্রণী ব্যাংক বলেন, ইসলামী ব্যাংক বলেন, সোনালী রূপালী জনতা বা সিটি ব্যাংক, যে কোনো ব্যাংক, সব ব্যাংকে অ্যাপ্রুভ করে। ঠিক আছে। আর আমরা মূলত বেশিরভাগই খুলি আমেরিকান ব্যাংক, বলতে পায়োনিয়ারটা সবচেয়ে বেশি খুলি, কারণ অ্যামাজন নিজেও রেফার করে পায়োনিয়ার। আর যদি ফিজিক্যাল ব্যাংক অ্যাকাউন্ট কেউ খুলতে চায় আমেরিকার, ওই ক্ষেত্রে $1,000 প্লাস ডিপোজিট করা লাগে, যা আমাদের বাংলাদেশিদের পক্ষে সম্ভব না, ম্যাক্সিমাম লোকই করতে পারে না। আবার আছে যে আপনার এখানে ওই একটা বিষয় হ্যাঁ হ্যাঁ একটা বিষয় বলবো ভাই? আচ্ছা, বেসিক্যালি আমাদের ব্যাংক স্টেটমেন্টটা লাগতেছে হচ্ছিল পেইওনিয়ার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য, রাইট? মানে আমার জি জি অ্যাড্রেস জি ভেরিফিকেশন করার জন্য। হ্যাঁ 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 আচ্ছা, সাথে আমার একটা এনআইডি কার্ড লাগে। পেইওনিয়ার নিয়ে আমরা যারা কাজ করি, তাদের একটা এনআইডি কার্ড লাগে। এই এনআইডি কার্ডটা তো আমার বাংলাদেশী হতে হবে, রাইট? মানে আচ্ছা আচ্ছা। সকল আপনার আমি একটু বলি এখানে, আপনি যদি ও প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট খুলেন ওই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডটা লাগবে না, আপনার পাসপোর্টটা লাগবে আর আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে।
ও আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে হলো আর আমরা যখন ব্যাংক অ্যাড করি, মানে যে হ্যাঁ, ব্যাংকটা অ্যাড করছি ওই ব্যাংকে একটা প্রুফ দিতে হবে, বাংলাদেশি বা আমি যে দেশি হই কেন না কেন, ওই দেশে যে আমাদের যে পিওনিয়ার সাথে অ্যাড করি ওই রকম ওই ব্যাংকটার হচ্ছে স্টেটমেন্টটা লাগে, সাথে ওইটা তো মনে একটা কোড পাঠায় বা একটা সেন্টমেন্ট কোনো কিছু টাকা পয়সা কিছু পাঠায়, 4 সেন্ট পাচ্ছেন এরকম কোনো কিছু, রাইট? ওইটা ভেরিফাই। প্রাথমিকভাবে যে আপনার ব্যাংকের অথেন্টিক লোকটাকে আপনি কিনা বা ওই ব্যাংকের ওনারটা আপনি কিনা সেটা যাচাই করার জন্য, বা পরবর্তীতে আপনি উইথড্র দেবেন যেন অন্য জায়গায় না যায়, বা ওরা যে অ্যামাউন্টটা পাঠাইছে ওইটা প্রুফ করার জন্য আপনাকে ওইটা দিতে হয়। ওইটা কাউকে হয়তো 4 সেন্ট বা 2 সেন্ট এভাবে দুইবার পাঠায় পিওনিয়ার ভেরিফাই করার জন্য। জি জি ভাই, বুঝতে পারছি, আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে কোনো বাংলাদেশি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড প্রয়োজন নাই। এটা আমাদের সবাইকেই বলে একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলায় যে আপনার ক্রেডিট কার্ড লাগবে, ডেবিট কার্ড লাগবে বাংলাদেশের, হ্যান ত্যান। ভাই, আপনি যদি হোলসেল বিজনেস করতে চান, আপনার এলএলসি হবে। আপনার এলএলসি দিয়ে আমেরিকাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। ওই ব্যাংকের যে ক্রেডিট কার্ডটা হবে, ওই ক্রেডিট কার্ড দিয়ে আপনি অ্যামাজন অ্যাকাউন্ট খুব ইজিলি করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার বাংলাদেশের কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের প্রয়োজন নাই। এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই। আচ্ছা, একজন ভাই হাত তুলছে। হ্যাঁ, নিহান ভাই বলেন, প্রশ্ন করেন। হ্যালো ভাই, নিহান ভাই হাত তুলছেন, কিছু প্রশ্ন আছে আপনার? আচ্ছা, হাত। আচ্ছা, এটা গেল যে হোলসেল করতে কি কি ডকুমেন্ট লাগে বা অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে। আচ্ছা, অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে ওইটা একটু বলতেছি আমি। এলএলসি করতে কি কি লাগে ওইটা বললাম, আর হোলসেল করতে কি কি লাগে ওইটা আমি বলতেছি। এখন শুধু এলএলসি এবং ব্যাংক অ্যাকাউন্টের কথা বললাম। আচ্ছা, এলএলসি করার সময় ঠিক আছে কিছু বিষয় লক্ষ্য করা লাগে। কি কি লক্ষ্য করা লাগে? আমরা বাংলাদেশি মানুষরা সবচাইতে বেশি প্রতারিত হই দুইটা জায়গায় এলএলসি করার সময়। কোন জায়গায়? অনেকে দেখে যে ভাই $200 বা $300 তার এলএলসি ফরমেশন করে দেয়। এলএলসি ফরমেশন বলতে আপনারা একটা রেজিস্টার্ড এজেন্ট দিয়ে আর একটা শেয়ার বেসিস অ্যাকাউন্ট দিয়ে আপনার আর্টিকেল অফ অর্গানাইজেশন ইআইএন দিয়ে দিল, এলএলসি হয়ে গেছে। ঠিক আছে, ইআইএন দিয়ে দিল, কিন্তু রিসেল সার্টিফিকেটের সাথে এলএলসি সবাই দেয় না। পরবর্তীতে বলে যে তোমার ইআইএন হয়ে গেছে, রিসেল সার্টিফিকেটের জন্য $50, $100 লাগবে, এরকম চার্জ করে। এখন আপনারা যারাই হোলসেল বিজনেস করবেন বা এলএলসি করবেন, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই যারা দিয়ে করাবেন বা যে আপনার এজেন্ট হবে, আপনি তার সাথে একটা ইনিশিয়ালি এগ্রিমেন্ট করে নেবেন যে ভাই আমার এই যে এই জিনিসগুলো লাগবে, সবগুলো অথেন্টিক হইতে হবে, ইউনিক হইতে হবে, আপনি কত ডলার চার্জ করবেন। এগ্রিমেন্ট করে নেবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা মেসেঞ্জারে দেন বা ইমেল করেন। এগ্রিমেন্ট করে কনফার্ম হয়ে নেবেন, পরবর্তীতে যাতে নড়চড় না করে। এখন আসি এলএলসি করার সময় কোন বিষয়গুলো অবশ্যই দেখা লাগবে। হ্যাঁ, আপনার অবশ্যই একটা রেজিস্টার্ড এজেন্ট থাকতে হবে। কোনো বাংলাদেশি বা পাকিস্তানি হইলে হবে না। ওই লোকটা অবশ্যই ইউএস এর হইতে হবে, ইউএস এর রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট ইউএস এর। ওই লোকটাই আপনার এজেন্ট হিসেবে থাকতে পারবে, অন্য কেউ না। এটা মাথায় রাখবেন। আর ইউএস এর ইউনিক অ্যাড্রেস থাকা লাগবে আপনার বিজনেস করার জন্য। কারণ আপনি যদি শেয়ার বেসিস অ্যাকাউন্ট অ্যাড্রেস নেন, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বা অ্যামাজন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনার অ্যাকাউন্ট লিঙ্কড হয়ে সাসপেন্ড হয়ে যাবে। সেটা ব্যাংক অ্যাকাউন্টও হইতে পারে বা এলএলসি হইতে পারে। তাই কোনো সময় শেয়ার বেসিস অ্যাড্রেস কিনবেন না। অনেকে অফার করে যে $10 দিয়ে দেব বা $15 দিয়ে দেব, ওই লোভে ওই লোভে বা ওই ফাঁদে পা দিবেন না। কারণ ইউনিক অ্যাড্রেস অবশ্যই দামি হয়, $50 নিচে হয় না, খুবই রেয়ার। $50 থেকে $150 হয় ইউনিক অ্যাড্রেসের জন্য। হ্যাঁ, যদিও বা এটা ভার্চুয়াল, আপনার ইউনিক অ্যাড্রেসটা শুধু আপনি নিজেই ব্যবহার করতে পারবেন বা আপনার বিজনেস অ্যাড্রেসের জন্য, অন্য আর কেউ দুনিয়ার ব্যবহার করতে পারবে না। এটা মাথায় রাখবেন, এটা মাস্ট। বসে ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। এই ইউনিক অ্যাড্রেসটা মানে আমার যে অ্যাড্রেসটা যে ইউনিক বা হ্যাঁ শেয়ারিং না, এটা আমি কনফার্ম হবো কিভাবে?
এটা আপনি কনফার্ম হবেন কিভাবে? তার জন্য আপনাকে অবশ্যই ট্রাস্টেড একটা পার্সন থেকে আপনি এগ্রিমেন্ট করবেন। এমনকি আপনার ওই লোকটাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমাকে যে ইউনিক অ্যাড্রেস দেবা, তুমি কোন এজেন্টটা ব্যবহার করতেছো, ওই রেজিস্টার্ড এজেন্টও আপনি ভেরিফাই করে নেবেন। আর ওই রেজিস্টার্ড এজেন্টটা যদি একটু সুনামধন্য হয়, তারা আপনাকে প্রতারিত করবে না। আর বিশেষ করে আপনি কাকে দিয়ে কাজটা করাচ্ছেন সেই ব্যক্তিটা হচ্ছে মেইন। কারণ ওই লোকটা যদি একটু সুনামধারী হয় বা ভালো হয়, সে আপনাকে ধোঁকা দেবে না। আর আপনি ধোঁকা খাইছেন কিনা তাও যাচাই করতে পারবেন যখন সে আপনার রেজিস্টার্ড এজেন্টটা পারচেজ করবে, আপনার এলএলসিটা ফরমেশন করবে, ওইখানে আপনার অ্যাড্রেসটা দেয়া থাকবে। আপনার ওই অ্যাড্রেসটা আপনি অনলাইনে ইজিলি ভেরিফাই করতে পারবেন যে আপনার অ্যাড্রেসটা ইউনিক কি না। বুঝতে পারছেন? জি, অ্যাড্রেস থ্যাংক ইউ ভাইয়া। ভেরিফাই করার আচ্ছা অনেকগুলো ওয়ে আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক এটা আছে। গেল আপনার রেজিস্টার্ড এজেন্ট থাকতে হবে এলএলসি করার সময়। ইউনিক অ্যাড্রেসটা সবচাইতে ইম্পর্টেন্ট, অন্য আর যাই কিছু হোক আর না হোক, সবচাইতে ইম্পর্টেন্ট ইউনিক অ্যাড্রেস। আর মেল ফরওয়ার্ডিং সার্ভিস এটা তো লাগবেই, কারণ আপনার গভর্নমেন্ট থেকে যেই মেলগুলো আসবে বা নোটিশগুলো আসবে, তা অবশ্যই আপনার সাবস্ক্রিপশন করা লাগবে, নয়তো রেজিস্টার্ড এজেন্ট আপনাকে ফরওয়ার্ড করবে না, বা আপনি ওই নোটিশগুলো বা আপনার সার্টিফিকেটগুলো আপনি পাবেন না। আর আর্টিকেল অফ অর্গানাইজেশন, এটার যে কোড নাম্বারটা, এটাও আপনাকে কারেক্ট হইতে হবে। অনেকে মিস্টেক করার কারণে আর্টিকেল অফ অর্গানাইজেশনটা বা বিজনেসটা অ্যাকসেপ্ট হইতে সময় লাগে। এটা যারা করে দেবে তারা বুঝবে, আপনার টেনশন করতে হবে না। আর ইআইএন তো লাগবে, ইআইএন ছাড়া তো আপনি বিজনেস করতে পারবেন না হোলসেল। ইআইএন মাস্ট। আর রিসেল সার্টিফিকেট, এটা কিসের জন্য? এটা হচ্ছে আপনার ট্যাক্স এক্সেম্পশন করার জন্য। মানে আপনি হোলসেল বিজনেস করতেছেন, ওই ক্ষেত্রে আপনার ট্যাক্স থেকে বাঁচার জন্য আপনার রিসেল সার্টিফিকেটটা দরকার। এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা যদি ডিস্ট্রিবিউটর থেকে পারচেজ করেন, আপনার রিসেল সার্টিফিকেটটা যেই স্টেটের, আপনি শুধু ওই স্টেটে ট্যাক্স ফ্রি পাবেন। অন্য স্টেটে আপনি প্রোডাক্ট নিতে পারবেন না, কারণ ডিস্ট্রিবিউটর আপনাকে দেবে না। আপনার রিসেল সার্টিফিকেট যদি ফ্লোরিডার হয় বা টেক্সাসের হয়, আপনার ডিস্ট্রিবিউটর যদি আহ, নিউ মেক্সিকো বা নিউ ইয়র্ক, ও ওইখান থেকে আপনার স্টেটে পাঠাবে। মানে আপনার বিজনেসটা যে স্টেটে রিসেল সার্টিফিকেট নিয়ে ট্যাক্স এক্সেম্পশন করছে, ওই স্টেটে, অন্য স্টেটে সে দেবে না, কারণ ডিস্ট্রিবিউটরের ওই রকম পাওয়ার নাই যে আপনাকে এনি স্টেটে ফ্রি দিয়ে দেবে। আর আপনি একটা এলএলসি দিয়ে ইউএস এর সবগুলো এলএলসি স্টেটে রিসেল সার্টিফিকেট নিতে পারবেন। সেজন্য আপনার চার্জ অনেক স্টেটে লাগে, অনেক স্টেটে লাগে না। এটা আমরা অনেকেই জানি না, যে মনে করে যে ভাই আমি রিসেল সার্টিফিকেট কি শুধু একটাই হবে? হ্যাঁ, আপনার ইনিশিয়ালি একটা হবে। আপনি যদি চান যে আরো 10টা স্টেটে বিজনেস করবেন আর একটু ভালো করে, আপনি আরো এই একটা এলএলসি দিয়ে আরো 10টা স্টেট থেকে আপনি আপনার রিসেল সার্টিফিকেট নিতে পারেন, অ্যাপ্লাই করে অনায়াসে দিয়ে দিবে, কেউ মানা করবে না আপনাকে, দিয়ে দিবে। আচ্ছা, এই ছয়টা এই ছয়টা হচ্ছে আপনার এলএলসির জন্য। এলএলসি যাদের থেকে করবেন, এই ছয়টা আপনাকে মাস্ট দেবে: রেজিস্টার্ড এজেন্ট, ইউএসএ ইউনিক অ্যাড্রেস, মেল ফরওয়ার্ডিং সার্ভিস, আর্টিকেল অফ অর্গানাইজেশন, ইআইএন এবং রিসেল সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, বাধ্যতামূলক। তারপর ইউএসএ ফোন নাম্বার। অবশ্যই অ্যামাজন অ্যাকাউন্ট যখন খুলবেন, অনেকে একটা ভুল করে, ইউএসএ ফোন নাম্বার নেয় না, টাকা বাঁচানোর জন্য বাংলাদেশি নাম্বার ইউজ করে, বা সে যে দেশে আছে ওই দেশের লোকাল নাম্বার ইউজ করে। একটা কথা মাথায় রাখবেন, অ্যামাজন বা আমেরিকান যে কোনো অ্যাকাউন্ট খুলেন, তারা তাদের নাম্বারে ফার্স্ট প্রায়োরিটি দেয়। অন্যান্য দেশের নাম্বারে ওটিপি আসে না, খুব সমস্যা করে। যার কারণে ইউএসএ নাম্বারটা নেওয়া বেস্ট আমার কাছে। ঠিক আছে, আর খুব বেশি টাকা খরচ হয় তা না। 1 বছরের জন্য আপনার 15 থেকে 18 ডলার, ওইটা এক একটা সফটওয়্যার বা এক একটা কোম্পানি এক এক রকম চার্জ করে। বাৎসরিক ফি বললাম আমি। আর আচ্ছা, ইউএসএ ব্যাংক। এখানে ভাই একটা হ্যাঁ কোশ্চেন হ্যাঁ, আছে। বলেন। সাপোজ আমরা একটা নাম্বার নিলাম, ঠিক আছে? হুম হুম। নাম্বারটা নিলাম, নাম্বারটা এট এ টাইম চেঞ্জ হলো, তখন আমরা কি করব? না না, নাম্বার চেঞ্জ হবে না, লাইফ টাইম আপনার থাকবে, নাম্বার চেঞ্জ হবে না। ভাই আমি আপনাকে বলি, সাপোজ আমার ইসে আমি নাম্বারটা হারায় ফেললাম বা আমি সাবস্ক্রিপশনটা হারায় ফেললাম, সেক্ষেত্রে ভাই আমার অ্যাকাউন্টে কি হবে? ওই ক্ষেত্রে আপনি আপনার নাম্বার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, তবে ওইটা একটু
হ্যাজার্ড হয়ে যায়। আপনি ট্রাই করবেন অলওয়েজ যেন সাবস্ক্রিপশন শেষ হওয়ার আগে রিনিউ করে নিতে। জি জি ভাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে মানে আমি কিন্তু ভাই আমার ওপিনিয়নটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তো বলেন। সেক্ষেত্রে নাম্বারের নাম্বারটা কি ডবল ইউজ করা যায় না ভাই? ডাবল বলতে? মানে দুইটা অপশন নাই, যেমন আমরা ফেসবুকে ডাবল নাম্বার অ্যাড করতে পারি, ডাবল জিমেইল অ্যাড করতে পারি। না না, এই ক্ষেত্রে আপনার যদি চেঞ্জ হয়ে যায়, বাই চান্স যদি আপনি হারিয়ে ফেলেন বা সাবস্ক্রিপশন না থাকে, ওই ক্ষেত্রে আপনি নাম্বার চেঞ্জ করতে পারবেন, তবে ততটা ইজি হয় না আর কি, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করার সময়। অ্যামাজনে চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ভাই, একটু হ্যাসেল আছে। ভাই আচ্ছা আমি এখন একটা বলি, আমরা ব্যাংক অ্যাকাউন্টে ই করতে পারি না? আমরা এখানে টু ফ্যাক্টরটা অন করলাম না, রাখলাম ওই নাম্বারটা, টু ফ্যাক্টর অন করলাম না, আর যদি অন করি তা আমাদের ফোনের ফিঙ্গারটা আমরা রাখলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি ওইটা যেটা ওই আমি ক্ষেত্রে রিসেন্টলি ইজি। করতেছি। হ্যাঁ হ্যাঁ, টু ফ্যাক্টর অন করাটা একদম বেস্ট। বুঝতে পারছেন? আপনি যদি টু জি। ফ্যাক্টর অথেন্টিকেশন অন করেন, এটা বেস্ট। আমি নিজেও ইউজ করতেছি, কারণ ওই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারে ওটিপিটার হ্যাসেলটা থাকে না। আচ্ছা, আচ্ছা এখানে ভাই আরেকটা কোশ্চেন, আমরা বলেন। যখন এটা করব, মানে আমরা এলএলসি ক্রিয়েশন করলাম, সবকিছু করলাম, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটাকে বাংলাদেশ সার্ভার থেকে ইউজ করব নাকি ভিপিএস ইউজ করে আমাদের ইউএসএ সার্ভার থেকে ওপেন করে রাখতে হবে, কাজ করতে হবে? অ্যামা আচ্ছা, এখানে একটা কথা বলি, অ্যামাজন কিন্তু, আপনি যদি ভিপিএন ইউজ করেন, অ্যামাজন কিন্তু পছন্দ করে না এটা। হুম হুম। ঠিক আছে? আমাকে যখন ভিডিও ভেরিফিকেশন করছে, আমাকে জিজ্ঞেস করছে আমি কি ভিপিএন ইউজ করি বা কেন করি, অ্যামাজন কিন্তু চয়েস করে না ভিপিএন ইউজ করা। আপনি যে কোনো কান্ট্রি থেকে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনার ব্র্যান্ডে যখন মেল করবেন বা ডিস্ট্রিবিউটরে মেল করবেন, ওই ক্ষেত্রে আপনার ভিপিএনটা অন থাকা লাগবে, কেননা ওরা যদি দেখে যে আপনার আইপিটা আউট অফ ইউএসএ থেকে, ওই ক্ষেত্রে আপনাকে ভালো নজরে দেখেন। ওই ক্ষেত্রে আপনি ভিপিএনটা ইউজ করবেন। আর অ্যামাজন অ্যাকাউন্ট মেনটেনেন্স করার সময় বা ম্যানেজমেন্ট করার সময় ভিপিএন ছাড়া ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে ভাই, ভাই আরেকটা কোশ্চেন, অ্যাকাউন্টের বিষয়ে যেহেতু আমরা কথা বলছি এই জন্য আমি অ্যাকাউন্ট বিষয়ে জিজ্ঞেস গুলো করতেছি। ইসের আপনারা কি বলে, আমি ভাইয়া ভিএ হিসেবে কাজ করব, সে ফর এক্সাম্পল, বা হুম হুম হুম। আমি এজ বাংলাদেশে একটা এজেন্সি হিসেবে কাজ করব, তো আমি মাল্টিপল অ্যাকাউন্ট অবশ্যই কাজ করব। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমি কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টটা ম্যানেজ করব? এর জন্য কি আমি আলাদা আলাদা ডিভাইস ইউজ করতে হবে, না নাকি না হচ্ছে কোন? না না, আপনার আলাদা আলাদা ডিভাইস ইউজ করতে হবে না। আপনি ওই ক্ষেত্রে চাইল্ড অ্যাক্সেস নিয়ে নেবেন। মানে একটা অ্যাকাউন্টের মেইন যে অ্যাক্সেসটা, ওই হুম ওই হুম। নাম ওই অ্যাক্সেসটা না নিয়ে আপনি চাইল্ড অ্যাক্সেস নিয়ে নেবেন। বুঝতে পারছেন যে আপনি তার ভিএ হিসেবে কাজ করতেছেন। ওই জন্য একটা অপশন আছে, অ্যামাজন অপশন দিয়ে রাখছে যে ওই লোকটা হয়তো ব্যস্ত, বা সে তার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতেছে না, বা তার বিজনেসটা বড়, ওই ক্ষেত্রে তারে হেল্প করার জন্য, বা সে তার বিজনেসে এমপ্লয়ি হায়ার করছে, ওই ক্ষেত্রে চাইল্ড অ্যাক্সেসটা নিয়ে আপনি ইজিলি করতে পারেন। একটা ডিভাইসে 10টা অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই চাইল্ড অ্যাক্সেস, মেইন অ্যাক্সেস না। মেইন অ্যাক্সেস হলে অ্যাকাউন্ট কি বলে লিঙ্কড হয়ে যাবে, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসে ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা বিষয় যেটা বলছিলাম, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন, আপনার ওই ক্ষেত্রে অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হইতে হবে। আর যদি আপনার অ্যাড্রেসটা ইউনিক না হয়, শেয়ার বেসিস হয়, ওই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে ওই ইউজ অ্যাড্রেস ব্যবহার করার জন্য, মানে শেয়ার বেসিস অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য, যদি ওই অ্যাড্রেসটা কোনো কারণে নষ্ট হয়, সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা মাথায় রাখা লাগবে। আপনার অ্যাড্রেসটা বিজনেসের সময় মেন। আমি গত সপ্তাহে একটা ভাইয়ের অ্যাড্রেস দেখলাম, বাংলাদেশের টপ একটা এজেন্সি কাজ করে দিছে, ওর শেয়ার বেসিস অ্যাকাউন্ট দিছে। মানে তার বিজনেস অ্যাড্রেসটা শেয়ার বেসিস, ওই একটা অ্যাড্রেসে আরো প্রায় মনে হয় যে 10-15টা অ্যাকাউন্ট করে দিছে। ওর অ্যাকাউন্টটা সেকশন 3-তে খেয়ে পড়ে আছে। সরি সরি, ভুল বলছি, সেকশন 3 না, মানে অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, কারণ ওর বিজনেস অ্যাড্রেস ভেরিফাই করতে পারতেছে না শেয়ার বিশেষ হওয়ার জন্য। আমি গ্রুপে শেয়ার করে দেবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। ওর অ্যাকাউন্টের স্ক্রিনশট গুলো নিয়ে, স্ক্রিনশট অবশ্যই আমার কাছে আছে, ওর অনুমতি পাই নাই যার কারণে শেয়ার করি নাই, তবে করে দেবো সামনের সপ্তাহে ইনশাল্লাহ ওর অনুমতি নিয়ে। আর আপনি যদি হোলসেল করেন, এক্ষেত্রে আপনার অবশ্যই একটা ই কমার্স প্ল্যাটফর্ম ওয়েবসাইট লাগবে, কারণ 100 ব্র্যান্ড থেকে প্রায় 95% ব্র্যান্ডই জিজ্ঞেস করে যে আপনি কোথায় সেল করবেন বা আপনার ওয়েবসাইট আছে কি না। এখন আপনি যদি বলেন আপনার ওয়েবসাইট নাই, আপনাকে 100 ব্র্যান্ড থেকে 99 ব্র্যান্ডই আপনাকে বলে দিবে, উই এক্সট্রিমলি সরি।
উই ক্যান নট অ্যাপ্রুভ ইউ, বুঝছেন? সেই জন্য ই কমার্স ওয়েবসাইটটা থাকা আমি মনে করি বাধ্যতামূলক। এই ক্ষেত্রে আরেকটা গোপন জিনিস আপনাদের বলি, অনেকেই বলে না। আপনাদের কারো কাছে যদি অ্যামাউন্ট থাকে যথেষ্ট, আপনারা চেষ্টা করবেন হোস্টিংটা পার্সোনালি নেওয়ার। শেয়ার বেসিস হোস্টিং এ যাবেন না, কেননা একটা হোস্টিং দিয়ে 100টা 50টা ওয়েবসাইট করা যায়। আর যদি ভালো কারো থেকে নেন ওই ক্ষেত্রে সমস্যা নাই। আর যদি ওইরকম ট্রাস্টেড না হয়, কি হয় দেখা গেছে আপনি ওদের থেকে হোস্টিং নিলেন, ওয়েব মেইল নিলেন, তারা আপনার মেইলগুলো বা হোস্টিং গুলো চেক করতে পারে। ওইটা একটা ফ্যাক্ট। কারণ আপনার গোপনীয়তা ওদের হাতেও থাকে, ওরা দেখতে পারে। ওই ক্ষেত্রে চেষ্টা করবেন যদি কারো ইনভেস্টটা বেশি হয়, হয়তো $100 বেশি লাগবে পার্সোনাল হোস্টিং নেওয়ার জন্য। বুঝতে পারছেন আমার কথা? হ্যালো? জি হ্যালো? ভাইয়া, জি, পার্সোনালটা নেওয়া বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, কেননা আমি এই ক্ষেত্রে আরেকটু ডিপলি বলি। এটা আমরা জানি না অনেকে, কারণ আমি নিজেও প্রথম দিকে জানতাম না। ম্যাক্সিমামই আমি নিজেও, আমার কাছ থেকে যারা এলএলসি করতেছে, অলরেডি 13টা করছি, সবাইরই আমি পার্সোনালটা দেই না, কারণ চাই না কেউ। কারণ পার্সোনালে আপনার 170 থেকে $200 খরচ হয়ে যায় শুধু ওয়েবসাইটে। কেননা সিঙ্গেল হোস্টিং কিনতে খরচটা অনেক বেশি। আর সিঙ্গেল হোস্টিং যদি আপনি কিনেন, ওই ক্ষেত্রে আপনার হাতে সমস্ত অ্যাক্সেস থাকবে, আপনার ইমেল গুলো বা আপনার অ্যাক্সেস গুলো কেউ দেখতে পাবে না। আর যদি শেয়ার বেসিস হয়, ওই ক্ষেত্রে আপনার সমস্ত ইমেল গুলো অন্য কেউ দেখার সুযোগ বা ক্ষমতা রাখে। তবে অবশ্যই ম্যাক্সিমাম লোকই দেখে না, কারণ তাদের সময় হয় না এতগুলো অ্যাকাউন্ট দেখার জন্য বা চেক করার জন্য। তো চেষ্টা করবেন যদি কারো ইনভেস্ট ভালো হয়, বা ভবিষ্যতে হয়তো 6 মাস বা 1 বছর বিজনেসটা রান করলেন, পরবর্তীতে বিজনেস গ্রো হলে পার্সোনালে ট্রান্সফার করে নেবেন। কারণ এটা এই ক্ষেত্রে আপনার গোপনীয়তা রক্ষা থাকবে, আপনার ব্র্যান্ডের বা আপনার প্রোডাক্টের। এটা একটা বিষয়। আর অ্যামাজন অবশ্যই প্রফেশনাল অ্যাকাউন্ট খুলবেন। আর অনেকেই আমরা ট্রাই করি যে নিজে নিজে পাসপোর্ট দিয়ে বা এনআইডি দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট খোলার। এটা অবশ্যই চেষ্টা করবেন না, অনুচিত। নিজে নিজে ট্রাই করবেন না। দেখেন ভাই, আপনি বিজনেসটা করতে আসছেন অবশ্যই টাকা, ভালো টাকা আর্ন করার জন্য। এখন আপনি 10 টাকা বাঁচাইতে যায় নিজে নিজে অ্যাকাউন্ট করতে যায় না, কারণ অ্যামাজন যদি আপনার অ্যাকাউন্ট একবার সাসপেন্ড করে দেয়, আপনি আর কখনো অ্যামাজনে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অ্যামাজন ওয়ান টাইম চান্স দেয়, আপনাকে দুবার দেবে না, এটা মাথায় রাখবেন। আপনার অ্যাকাউন্ট কোনো কারণে সেকশন 3-তে বা ইলিগেল বা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিতে যদি বন্ধ হয়, আপনি আর কোনোদিনও অ্যামাজন অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তবে আপনার নিজের উপর যদি কনফিডেন্স কম থাকে, আপনি আপনার ফ্রেন্ডের বা সিস্টার, ব্রাদার বা ওয়াইফ বা ফাদার কারো নামে করে নেবেন অ্যাকাউন্ট। ওই ক্ষেত্রে আপনার বিজনেসটা 1 বছর 2 বছর আপনি দেখলেন কেমন হয়, পরবর্তীতে নিজের নামে করে নেবেন একটা। আর যদি ভালো একটা লোকের থেকে কোর্স করেন, আপনি অবশ্যই প্রপার গাইডলাইন গুলো পাবেন। ওই ক্ষেত্রে আপনার নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন, অন্য কারো নামে করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, আপনি যদি এক্সপার্ট হয়ে যান বা মনে করেন যে মাল্টিপল অ্যাকাউন্ট চালাবেন, ওই ক্ষেত্রে এমন লোককে দিয়ে এলএলসি করা, এমন লোকের নামে এলএলসি করাবেন না যে সেকশন 3 বা অ্যামাজনের ভিডিও ভেরিফিকেশন মোকাবেলা করতে পারবে না। আপনারা ওই লোককে চয়েস করবেন যদি অন্য কারো নামে বিজনেস ওপেন করতে চান, যে অন্তত মিনিমাম ইংরেজিতে কথা বলার মোটামুটি একটা ধারণা রাখে। কারণ আপনার আজকে না হয় কালকে বা 1 মাস 6 মাস 1 বছর পর অ্যামাজন আপনার ভিডিও ভেরিফিকেশন করবেই, আপনার অ্যাকাউন্ট রিভিউতে নেবে, এটা মাথায় থাকা লাগবে। অ্যামাজন আপনার অ্যাকাউন্ট রিভিউতে নেবে। তাই যারা একটু ইংরেজি মোটামুটি জানে বা পড়াশোনা করে বা করছে, তাদের দিয়েই করানো ভালো, যদি আপনার নিজের নামে বিজনেসটা না খুলেন। এটা গেল এলএলসি করার সময় মানে করণীয় বা কি কি জানা দরকার। আচ্ছা, এই ক্ষেত্রে কি আপনাদের কারো প্রশ্ন আছে ভাই? হ্যালো? না না ভাই, এখানে কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আহ, একটা কোশ্চেন করেই ফেলি ভাইয়া। ইসের আপনি ভিডিও ভেরিফিকেশন যে এটা কি ফার্স্টে চায় নাকি এটা কি মাঝামাঝি সময় যে কোনো সময় চেঞ্জে বসতে পারে? এটা কি কোনো আচ্ছা, রিকোয়ার একটা টাইম আছে? প্রাথমিক যে ভিডিও ভেরিফিকেশনটা ওইটা একদম ইজি। অ্যাকাউন্ট খোলার সময় ওইটা প্রায় 90% লোকেরই হয় না আর কি। মানে অ্যাকাউন্ট খোলার সময় যে ভিডিও ভেরিফিকেশনটা আগে ছিল, এখন হয় না। এখন আপনার পাসপোর্ট সাবমিট করলে হয়ে যায়। তবে হ্যাঁ, ভিডিও ভেরিফিকেশন হবেই, আপনার অ্যাকাউন্ট খোলার পর হবেই 1 বছরের ভেতর।
আর আচ্ছা। আর আপনার অ্যাকাউন্টেও রিভিউতে নেবে অ্যামাজন, এটা গ্যারান্টেড। আর জি ভাই, আমাদের অ্যাকাউন্টটা যদি রিভিউতে নেয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট যদি জেনুইন হয়, আপনি যদি অথেন্টিক বা অথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে পারচেস করেন, তাহলে হুম। আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন। আর যদি আপনি কপি প্রোডাক্ট সেল করার চেষ্টা করছেন বা আপনার ডিস্ট্রিবিউটরটা অথরাইজ না, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যাক পাওয়ার চান্স থাকবে না। আচ্ছা। এগুলো নিয়ে বিস্তারিত বলবো আমি সামনে, এগুলো নিয়ে ক্লাস আছে আপনার, এগুলো নিয়ে একদম বিস্তারিত। আচ্ছা, এখন আসি যে অ্যামাজনের বিজনেস পলিসি। আমি মেন 5টা টপিক তুলে ধরছি, বেশি কিছু না। মানে আপনি যদি এই 5টা টপিক মানেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনোদিন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না বা আপনি বিজনেস থেকে ঝরে পড়বেন না। অন্তত মানে অ্যামাজন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবেন না। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে, আপনি কোনোদিন চেষ্টা করবেন না কপি প্রোডাক্ট সেল করার জন্য। যেহেতু আপনি হোলসেল করবেন, মানে অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন, ওই ক্ষেত্রে ওই ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট ছাড়া, মানে ওই ব্র্যান্ডের থেকে না নিয়ে বা ওই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে না নিয়ে, থার্ড পার্টি যে সেলার গুলো আছে বা থার্ড পার্টি যে ডিস্ট্রিবিউটর গুলো, তাদের থেকে বা চায়না থেকে নিয়ে সেল করার চেষ্টা করবেন না। অনেকে আছে যে ধুমাইয়া 1 মাস 2 মাস সেল করে অনেক টাকা কামায় লাইছে, পরবর্তীতে সেকশন 3 খায়া বন্ধ পয়সা আছে। এটা করবেন না। আপনি যদি কপি প্রোডাক্ট সেল করেন, আপনার অ্যাকাউন্ট 100% পার্মানেন্ট সাসপেন্ড হবে। হয়তো 2 মাস 3 মাস সেল করলেন, কিন্তু যখন ধরা পড়বেন কোনোদিন আর ব্যাক আসবে না, কারণ প্রোডাক্টের অথেন্টিসিটি যদি না থাকে। এইটা একটা। আর অথরাইজ ডিস্ট্রিবিউটর ছাড়া পারচেস করবেন না। যেগুলো অথরাইজ ডিস্ট্রিবিউটর না, যেমন আপনি সিম্পলি অর্গানিক ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন চিন্তা করছেন, এখন তাদের অথরাইজ ডিস্ট্রিবিউটর কে? ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, সে হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর। এখন আপনি ওর থেকে না নিয়ে আপনি যদি থার্ড পার্টি থেকে নেন, যেমন মিনম্যাক্স ডিলস বা কসমেটিক্স ক্লাব বা বাল্ক বাই আমেরিকা, তাহলে আপনি অ্যাকাউন্ট ধরে রাখতে পারবে না, কারণ ওরা তো অথরাইজ ডিস্ট্রিবিউটর না, ওরা কপি প্রোডাক্ট সেল করে। বা কি গ্যারান্টি যে ওরা অথেন্টিক প্রোডাক্ট সেল করে? ওই ক্ষেত্রে আপনি অবশ্যই ডিস্ট্রিবিউটর অথেন্টিক কিনা তা দেখে নেবেন। ঠিক আছে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্র্যান্ডের পারমিশন ছাড়া সেল করবেন না। যদি ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, অবশ্যই ব্র্যান্ডের পারমিশন নিয়ে সেল করবেন। ব্র্যান্ড যদি আপনাকে স্ট্রং ভাবে না করে যে আপনি অ্যামাজনে সেল করতে পারবেন না, আর যদি সেল করেন, আইপি কমপ্লেন দিয়ে দিব, আপনার অ্যাকাউন্ট ব্যানিশ হয়ে যাবে। ওই ক্ষেত্রেও কিন্তু অ্যামাজন আপনাকে ছাড় দেবে না, এটা মাথায় রাখা লাগবে। তবে হ্যাঁ, অনেক ব্র্যান্ড আছে যে তারা মুখে বলে যে তুমি অ্যামাজনে সেল করতে পারবা না, কিন্তু অ্যামাজনের প্রোডাক্টগুলো ভালো সেল হইতেছে, কিন্তু ওই ব্র্যান্ড আইপি কমপ্লেন দেয় না। ওই ক্ষেত্রে আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করতে পারেন, তবে চেষ্টা করবেন ব্র্যান্ডের পারমিশন ছাড়া সেল না করার। তবে কোনো প্রোডাক্টে যদি আইপি কমপ্লেন থাকে বা কোনো ব্র্যান্ড যদি আইপি কমপ্লেন দেয়, ওই রকম ব্র্যান্ডের প্রোডাক্ট সেল না করাই ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে যে ওই কি বলে, টু স্টেপ যেটা বলে, এটা ট্রাই করবেন না। কারণ আপনি হোলসেল করতেছেন লং টার্ম বিজনেস করার জন্য, 1 দিন 2 দিনের জন্য না। আপনি 5 বছর 10 বছর বা লাইফ টাইম করবেন। ওই ক্ষেত্রে টু স্টেপ বিজনেস বা ড্রপ শিপিং, এটা সেটাতে ট্রাই করবেন না। ঠিক আছে। তবে হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট যদি পুরনো হয়ে যায়, 1 বছর 2 বছর হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনি কিছুদিনের জন্য সাময়িক চেষ্টা করতে পারেন, কিন্তু তাও না করাটাই ভালো। কারণ টু স্টেপ ড্রপ শিপিং হয় কি, আপনার কাছে প্রোডাক্টের অথেন্টিসিটি থাকে না বা ইনভয়েসটা থাকে না। কারণ এই ক্ষেত্রে বেশিরভাগ লোক কি করে, ওই কপি প্রোডাক্ট গুলো সেল করে, বা অন্য একটা সেলারের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তার প্রোডাক্ট সেল করে, বা রিটেলার থেকে নিয়ে এনে সেল করে। ওইটা করবেন না। আর অ্যামাজন কখনো অন্য একটা রিটেলারের ইনভয়েস অ্যাকসেপ্ট করে না, যেমন আপনার টার্গেট বলেন বা ফেরি বলেন, ওয়ালমার্ট বলেন। আহ ওই সব রিটেলারের প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করবেন না নতুন অ্যাকাউন্টে। আহ 1 বছর পর ট্রাই করতে পারেন, তবে না করাই ভালো আর কি। তবে অ্যামাজন তাদের ইনভয়েস কখনো অ্যাকসেপ্ট করবে না যদি আপনার অ্যাকাউন্টটা সেকশন 3-তে যায়। এটা মাথায় রাখবেন, সেকশন 3-তে যদি যায়, আপনার অ্যাকাউন্ট কোনোদিনও অ্যামাজন ব্যাক দেবেন, কারণ রিটেলার এর ইনভয়েস অ্যাকসেপ্টেড না।
অ্যামাজন কাদের ইনভয়েস অ্যাকসেপ্ট করে? অথরাইজড ডিস্ট্রিবিউটরের ইনভয়েস গুলো অ্যাকসেপ্ট করে। বুঝতে পারছেন? আর অবশ্যই সবচাইতে যেটা ইম্পর্টেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া অন্য কারো বা তৃতীয় কোনো পক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পারচেস করবেন না। অবশ্যই আপনি আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে পারচেস করবেন। এটা ভুল করেও করা যাবে না যে অন্যের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি অর্ডার করলেন। এটা করা একদমই ঠিক হবে না, একদমই অনুচিত। এটা থেকে দূরে থাকবেন। এখন আপনি এই যদি 5টা রুলস, এই 5টা রুলস যদি আপনি মেনে চলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার অ্যাকাউন্ট কোনোদিনও সাসপেন্ড হবে না। আপনার অ্যাকাউন্ট যদি রিভিউতে যায়, আপনার অ্যাকাউন্ট আপনি ব্যাগে নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি ব্র্যান্ডেড প্রোডাক্টও সেল করেন, অথেন্টিক প্রোডাক্টও সেল করেন, অ্যামাজন রিভিউ তো নেবে। কেন নেবে? যাচাই করার জন্য যে আসলেই আপনি অথেন্টিক প্রোডাক্ট সেল করতেছেন কিনা বা এই বিজনেসের ওনার আপনি কিনা, ওইটা যাচাই করার জন্য। সবার অ্যাকাউন্টে আজকে না হয় 1 মাস 2 মাস বা 1 বছর পর রিভিউতে অ্যামাজন নেয়, ভিডিও ভেরিফিকেশন করে সবারই। আর ওইটা থেকে বাঁচতে হলে আপনার সবকিছু অথেন্টিক হইতে হবে এবং আপনাকে ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নিতে হবে বা ব্র্যান্ড থেকে নিয়ে সেল করতে হবে। কোনো থার্ড পার্টি সেলার থেকে বা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা কোনো রিটেলার স্টোর থেকে নেয়া সেল করা যাবে না। এখন এই 5টা যে আমি বললাম পলিসি, এই 5টা পলিসি যদি মানেন, গ্যারান্টেড ইনশাল্লাহ কোনোদিনও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা ব্যান হবে না। আপনি বিজনেস করতে পারবেন, অলওয়েজ অলওয়েজ বিজনেস করতে পারবেন। আচ্ছা, এই 5টা বুঝেন না এমন কেউ আছেন? হ্যালো? জি ভাইয়া, এই 5 নাম্বারটা, অলওয়েজ ইউজ ইউর ওন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, ইজ, এটা মানে কিভাবে আমি এটা ইউজ করবো? যে অর্থাৎ আমি তো প্রবাসী আছি, তো আমার এখানে আচ্ছা, যে অ্যাকাউন্ট আছে, আচ্ছা, এখান থেকে আমি টাকা ট্রান্সফার করবো নাকি, মানে এই ব্যাংকটা ইউজ করবো নাকি বাংলাদেশের অ্যাকাউন্টটা ইউজ না না, করতে হবে? আচ্ছা, তাহলে মনে হয় আপনি শুরু থেকে বুঝেন নাই। আপনি যখন হোলসেল করবেন ওই ক্ষেত্রে আপনার এলএলসি থাকা লাগবে। আর আপনি হুম। আপনার ওই এলএলসি দিয়ে আমেরিকাতে একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যে ব্যাংক অ্যাকাউন্টটা ইস্যু হবে আপনার বিজনেসের নামে, মানে আপনার কোম্পানির নামে, আপনার এলএলসির নামে, আপনি ওই বিজনেস ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে পারচেস করবেন, আপনার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে না। বুঝতে পারছেন? আপনি ওই ব্যাংক আচ্ছা, অ্যাকাউন্ট দিয়ে পারচেস করবেন সবকিছু। ওইটা দিয়ে টাকা আচ্ছা। ট্রান্সফার করবেন, প্রোডাক্ট অর্ডার করবেন। ও, নতুন তাইলে ওইখানে আমার আর একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে বা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনি হুম। ওই আপনি এলএলসি করবেন না। আপনি যদি হুম। যে এজেন্টের সাথে এগ্রিমেন্ট করবেন তাহলে যদি বলেন যে আমার পুরো বিজনেস সেট আপ করে দেবেন বা আমাকে ব্যাংক অ্যাকাউন্টও করে দিতে হবে, তারা এগুলো করে দেবে। আপনার টেনশন করতে হবে না। আর আপনার যার কাছ থেকেই করেন চেষ্টা করবেন যে সম্পূর্ণ প্যাকেজটাই করাতে। কারণ সম্পূর্ণ প্যাকেজটা করাইলে একজনের হাতে যদি কাজগুলো থাকে, আপনার টেনশন করতে হবে না। একজনের কাছ থেকে সমস্ত কিছু কমপ্লিট করে নিতে পারবেন। আচ্ছা, আজকের মতো আর কোনো টপিক নাই। আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, মানে একটু ডিপলি বলতে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। আচ্ছা কেউ, ভাইয়া, বলেন বলেন। সে ফর এক্সাম্পল, আল্লাহ না করুক, আমাদের যদি কারো অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় বা সাসপেন্ড হয়, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট তো ওয়্যার হাউসে থাকবে, রাইট? অ্যামাজনের ওয়্যার হাউসে। তখন ওই প্রোডাক্ট গুলো কি হবে? ওই প্রোডাক্ট আচ্ছা গুলো কি আচ্ছা আমরা ব্যাক আনতে পারবো? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি। আপনি যদি এই 5টা রুলস মানেন, আপনার অ্যাকাউন্ট কখনো ডিসেবল হবে না। বাই চান্স আপনি একটা হুম। ভুল করছেন বা আপনার ভুলবশত হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনার প্রোডাক্টগুলো 3 মাস অ্যামাজন আটকে রাখবে। 3 মাসের ভিতর আপনি রিমুভ করতে পারবেন না, কারণ অ্যামাজনের যাচাই বাছাই থাকবে, আপনাকে সুযোগ দেবে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য। আপনি যদি ওই 3 মাসের মধ্যে কোনো প্ল্যান অফ অ্যাকশন নিতে না পারেন বা আপনার অ্যাকাউন্ট ব্যাক না আনতে পারেন, 3 মাস পর দুইটা অপশন থাকবে যে আপনার প্রোডাক্ট অ্যামাজন ডিসপোজ করবে বা আপনাকে সরিয়ে নিতে হবে। ওই ক্ষেত্রে আপনি আপনার প্রোডাক্ট ফিরিয়ে নিতে পারবেন। আর আপনার যে টাকাগুলো থাকে, ওই টাকাগুলোর জন্য আপনি 3 মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর থেকে 3 মাস পর। তার আগে পারবেন না। আপনার টাকা আচ্ছা, 1 পয়সাও রাখবে না, দিয়ে দিবে। এখন ভাই আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করি। আমি বাংলাদেশের, ভাই আপনার সাথে অনেক কথা বলা হয়েছে, আমার অলমোস্ট সবগুলো এজেন্সির সাথে কথাবার্তা বলা শেষ।
বা যারা লার্নিং করায়, তাদের মধ্যে সব থেকে বড় একটা কোম্পানির সাথে আমার একটা কাজিনের অ্যাকাউন্ট সাসপেন্ড করছে। অ্যাকাউন্টে আছে 2800 সামথিং। তো হুম হুম ওদের সাথে যখন আমরা কন্ট্যাক্ট করতে গেছি বা এই সেই বক্কচক্কর, ওরা আমাদেরকে বলছে এই অ্যাকাউন্টটা কোনোদিনও ব্যাক আনা পসিবল না। এটা যে সেকশন 3 ধরছে ভাই, ওটা ড্রপ শিপিং করা হইতো আর কি। হুম হুম আচ্ছা, ওইখানে এই টাকা আছে, এই টাকা আপনি চাওয়া বা ইটি চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন, এই টাকা আপনি পাবেন না। আচ্ছা, এটা একটা গেল। আমি আরেকটা মেন্টর, আপনারা হয়তো জানেন, রাজশাহী মানে উত্তরবঙ্গের ভিতর অ্যামাজনের জন্য বিখ্যাত। বাংলাদেশে যত হুম হুম অ্যামাজন, অ্যামাজন কিন্তু সব কিন্তু আমাদের রাজশাহীতে হয়, রাইট? তো হুম হুম রাজশাহীর একটা নাম করা একটা ট্রেনার, তার সাথে হচ্ছে হলো, তার ওখান থেকে আমি কোর্স করছিলাম। তো নামটা বলার প্রয়োজন নাই। উনাকে আমি পরশুদিনও জিজ্ঞেস করছি যে ভাইয়া, এইরকম এরকম তো হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করি বা কি করতে পারি? হুম সেক্ষেত্রে তার সাজেশন, সে আমাকে যে কথাটা বললো, ভাই অ্যামাজনে কোনো বিশ্বাস নাই, আপনার অ্যাকাউন্টটা যদি চলতেছে, ধরেন আপনি অ্যাকাউন্টে ভালো পারফর্ম করতেছে, ওই অ্যাকাউন্টের উপর এমনি একটা ভক্কচক্কর ইমেল দিয়ে সেকশন 3 দিয়ে ডাকবে বা অন্য অন্য হাবিজাবি ডাকবে, ডেকে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করবে এবং ওইখানে যে টাকাটা থাকবে টাকাটা আপনাকে ব্যাক দিব না। এই জন্য আপনারা ডেইলি পেমেন্টটা নেওয়ার ট্রাই করবেন। তো ভাইয়া, মানে বুঝতে পারতেছি না, ডোন্ট মাইন্ড, আচ্ছা মানে আমার এই আচ্ছা কথাটার আচ্ছা জন্য। আচ্ছা আচ্ছা কারণ আমি আমি আপনাকে এক এখানে একজনের একটু, না না, আমি ইয়া আপনাকে করছি। ক্লিয়ার করি। আপনার হুম হুম অ্যাকাউন্ট ব্যাক কেন আসবে না, আমি আপনাকে এই যে 5টা কথা বললাম, মানে হোলসেলের ক্ষেত্রে, প্রাইভেট লেভেলের না, আপনি যদি এই 5টা পলিসি ফলো করেন আপনার অ্যাকাউন্ট কোনোদিনও সাসপেন্ড হবে না, এটা একটা। আর ওই যে টাকাটা ব্যাক আসবে না, ওইটা ডিসবার্সমেন্ট করা যায়, হয়তো ওনারা জানে কিনা আমি জানি না। আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়, অ্যামাজন আপনার ওই টাকাগুলো রেখে দেবেন, ডিসবার্সমেন্ট আপনি করতে পারবেন, উইথড্র করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট যেদিন সাসপেন্ড হয়েছে তার 3 মাস পর, ওই 3 মাসের মধ্যে না, ওই 3 মাস পর। আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই, ওভারঅল কোনো কোশ্চেন আছে মানে আজকের টপিক গুলো নিয়ে? আহ, য- আর যারা প্রথম ক্লাসটি দেখেন নাই, দয়া করে দেখে নেবেন, ইউটিউবে দেয়া আছে সম্পূর্ণ, ওইখান থেকে দেখে নেবেন। আর আপনার ওই অ্যামাজনের বিজনেস মডেল, এফবিএ, এফবিএম, ওইগুলো আমি অলরেডি পূর্বে দিয়ে দিছি। এখন আরেকটা কথা বলি, যেটা আমি এখানে নোট করে নাই, মানে কাদের জন্য অ্যামাজন বিজনেস না, আপনারা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি মানে জি জি ভাই। কাদের, আচ্ছা কাদের জন্য অ্যামাজন বিজনেস না, এটা অনেকেই বলে না। আবার আপনারা ভাইবেন না যে আমি কোর্স লঞ্চ করছি অবশ্যই কোর্স সেল করার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে হ্যাঁ, তাদেরই দেবো যাদের আগ্রহ আছে বা যারা করতে পারবে। আমি আমার 5টা ক্লাস ফ্রি রাখছি কিসের জন্য, আগে সবাই অ্যামাজন সম্পর্কে জানবে, আমার ক্লাসগুলো দেখবে, তাদের যদি মনে হয় যে ওর দ্বারা বিজনেস করা সম্ভব বা আমার ক্লাসগুলো করে সে কিছু শিখতে পারবে, সেজন্য আমি 5টা ক্লাস ফ্রি রাখছি, নয়তো আমি রাখতাম না। এই যে দেখেন, আমি 1.5 ঘন্টা ধরে কেন লেকচার দিতেছি, আপনাদের ভালোর জন্য, যেন একটু ডিপলি জানেন। সবগুলো আমি নোট বাই ওয়ান লিখে নিছি আগে থেকে, যেন আমি ভুলভাল না বলি, বা আমি যদি মিস্টেক করেও ফেলি আপনারা যেন স্ক্রিনশট দিয়ে লিখে রাখতে পারেন বা নোট করে রাখতে পারেন, সেজন্য। এখন কাদের জন্য অ্যামাজন বিজনেস না, এটা অনেকে একটু হাস্যকর ভাবে নেয় বা মনে করে এটা আবার কি কথা, কাদের জন্য না। হ্যাঁ, আপনি যদি বিজনেসটা প্রপারলি না শিখেন, আপনার জন্য অ্যামাজন না। আপনি যদি প্রোডাক্ট রিসার্চ করতে না পারেন, আপনার জন্যও না। আপনি যদি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে না পারেন, আপনার জন্যও না। আপনি যদি চিন্তা করেন যে লোন করে বিজনেস স্টার্ট করবেন, ভাই এই চিন্তা ছেড়ে দেন। কারণ আপনার অ্যাকাউন্ট যখন রিভিউতে যাবে বা আপনার প্রফিট আসবে না, আপনি স্ট্রোক করে মারাও যাইতে পারেন। কারণ ওই ওই 20,000 30,000 টাকা দিয়ে অ্যামাজনে বিজনেস করা হবে না, এটা লাখ লাখ টাকার ব্যাপার। 2 লাখ 3 লাখ টাকা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক। যারা আপনার হয়তো কোরিয়াতে আছে বা জাপানে আছে বা ভালো ইনকাম করে টাকা ক্যাশ আছে, তাদের জন্য আলাদা হিসাব। আমি বলতেছি যে লোন করে চিন্তা করতেছে বিজনেস করবে বা যার কাছে টাকা নাই, ওই ব্যক্তির জন্য। আর যার কাছে আছে সে এটা মানে ট্রাই করার জন্য আসতে পারে, ওইটা ব্যাপার না। আর যে ইংরেজি মোটামুটি কিছুই বুঝে না, যে কম্পিউটার চালানো বা এই টুকটাক কিছু পড়ালেখা বা ফোনে কথা বলা বা ইমেল করা, যেগুলো কিছুই বোঝে না, তার জন্য অ্যামাজন বিজনেসটা না। ঠিক আছে?
আর যার কাছে ইনভেস্ট নাই তার জন্যও না। এইগুলো হচ্ছে মূল কথা আর কি। যদি আপনি বিজনেস না পারেন, আপনার কাছে ইনভেস্ট নাই, আপনি ম্যানেজমেন্ট করতে না পারেন, ইংরেজি কোনো কিছুই বোঝেন না, তাহলে অ্যামাজনে বিজনেস করা থেকে দূরে থাকা লাগবে। কেননা আপনি হয়তো ওই বিভিন্ন ভিডিও দেখে যে আমি এত টাকা সেল করতেছি, এত ডলার কামাইতেছি, ওই প্রলোভনে আপনারা আসেন অনেকেই। ওইটা একদম ঠিক না। আপনাকে দেখতে হবে এই বিজনেসটা করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকা লাগবে বা আপনার কি কি জানা লাগবে। ওই তারপরে এই বিজনেসের সুবিধা অসুবিধা সবকিছু জেনে আপনাকে আসতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে আমি আমার স্কিলটা একটু ডেভেলপমেন্ট করি, ইন ফিউচারে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয়, আমি বিজনেসটা করব বা একবার ট্রাই করব, হ্যাঁ, ওই ব্যক্তি কোর্সটা করতে পারে। কিন্তু বিজনেসটা কাদের জন্য না, আমি ওইটা বললাম। লোন করে কখনো কেউ বিজনেসের চিন্তা করবেন না, এটা একদমই অনুচিত। কারণ অনেককে দেখছি যে নিজের গাড়ি বিক্রি করে আরো কিছু টাকা ধার নিয়ে বিজনেসে আসছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে বসে গেছে। সে তার গাড়ি হারাইলো, লোনও দিতে পারতেছে না, মাথা নষ্ট হয়ে বসে আছে, কাজও করতে পারতেছে না। এরকম লোকও দেখছি আমি। আবার স্ট্রোক করতেও দেখছি, যে প্রায় একজন ভাই আপনার স্পেনে থাকে আর কি, হাবিব ভাই, আপনার প্রায় 18,000 ডলার ইনভেস্ট করছে। প্রাইভেট লেভেল শুরু করছিল, ভালো কিছু হয় নাই, বিজনেসে লস খেয়ে, মানে ওনার মানসিক জ্ঞান সুস্থতা ওই রকম নাই। কাজ করতেছে কিন্তু ওই আগের মতো প্রফুল্লতা নাই ওনার মধ্যে। মানে ফোনে মাঝে মাঝে কথা হয় যে ভাই কোন সময় কি হয়, কারণ অনেক টাকা, বিদেশের মাটিতে এত টাকা লস খাওয়া অনেক কিছু। সেজন্য বিজনেস করার আগে বিজনেসটা আগে শিখে নেবেন। কাউরে আমি অনুৎসাহিত করতেছি না, মানে এই ঘাটতিগুলো নিজের মধ্যে থেকে কাটিয়ে নেবেন, নয়তো সমস্যা হবে। আচ্ছা, আপনাদের পারফেক্ট কোনো কোয়েশ্চেন আছে ভাই? হ্যালো। ভাই, আমি তো একটু আগে জয়েন করছি। এটা এটা তো রেকর্ডিং হইতাছে না, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা ফুলি রেকর্ডেড, খুবই লং একটা ক্লাস। একটা মুভিও হয়তো এত লম্বা হয় না, আপনাদের হয়তো অনেকের ধৈর্য থাকবে না এত বড় ক্লাস দেখার, কিন্তু কিছু করার না, নাই। বড় সমস্যা নেই, অনেক কিছু শিখতে পারলাম। উইকলি আ- কয়টা করে ক্লাস হবে? 5টা হয়। তো আচ্ছা, মানে এটা কতদিনের? 2 মাসের কোর্স হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মাস। এই তো কালকে যে ক্লাসটা হবে ওইটাও আপনার ইন্ট্রোডাকশনই হবে, আর প্র্যাকটিক্যাল পরের দিন থেকে হবে। আর আমার কোর্সটা এমন ভাবে সাজানো, আমার কোর্সের টপিক গুলো আমি অলরেডি দিয়ে দিছি আমার ফার্স্ট লেকচারে, যে আমি কি কি শেখাবো বা আমার থেকে কি কি সাপোর্ট পাবেন। ওই ফার্স্ট লেকচারে আছে। মানে আচ্ছা ভাই, আপনার হ্যাঁ বলেন। আমি বলি, আমি একটু বেশি কোশ্চেন করি, বিকজ অফ আমি একটা আইটি ইনস্টিটিউটের টিচার হ্যাঁ ছিলাম বলেন, বাট এই জন্য বলেন, আমার মানে সমস্যা নেই, বেশি কোশ্চেন, কিউরিওসিটিটা একটু বেশি। বলেন আচ্ছা বলেন। ভাই, এখন আমি আপনার থেকে কি পাবো, বা আমরা আপনার থেকে কি পাবো? অ্যাজ এ মেন্টর আপনি আমাদেরকে কি দিবেন? ধরেন কোনো না আমরা একটা না আইটি না, ইনস্টিটিউটে শিখলাম, আচ্ছা, বা আমি এক সেকেন্ড আমি ভাই, আমি এটা কনফার্ম শেষ করি, দেন আপনি আমাকে বলেন। ভাইকে বলেন। আপনার কোশ্চেন আমরা আপনার থেকে কি পাবো, মানে বা আপনার বা একটা আইটি ইনস্টিটিউট আমাদেরকে কি দেখে অফার করে, তুমি আমার কাছে শিখলে তোমাকে এই সাপোর্ট দেবো, হ্যান্ড সাপোর্ট দেবো, তেন সাপোর্ট দেবো। ভাই আমি কিন্তু ওই ওই পারপাসে কোশ্চেনটা করতেছি না, জাস্ট আমি জানার জন্য বলতেছি। ভাই আমি আপনার কাছে শিখলাম, বিনিময়ে আপনি আমাদেরকে কি কি দিচ্ছেন? আপনি তো আমাদের শিখাচ্ছেন, এটা অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। যখন হুম আমাদের হুম। কোর্সটা শেষ হবে তারপরে আমরা আপনার থেকে কি পাবো? বা এটা আচ্ছা কার কি কোশ্চেন এটা জানি না, কিন্তু এটা আমার পার্সোনালি কোশ্চেন ভাই। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা কথা বলি ভাই, আমি দেখেন আরেকটা আমি বিষয় আমি কোর্স। ইনক্লুড করি, হ্যাঁ, আমি বাংলাদেশে ভাই, আমি আপনার সাথে হয়তো এই বিষয়ে আমার কথা হয়েছে। আরো অনেক জি। জায়গায় আমার কোর্স করা হয়ে গেছে। আমি ভাই ওইখান থেকে কিন্তু মেন্টরদের সাথে আমি ওয়ান টু ওয়ান মেন্টরশিপটা নিতে পারতেছি না। বা তাদের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না। ভাই আমি প্রবলেম পড়ছি। এই প্রবলেমটা তাদেরকেও আমার সলভ করে দিতে হবে, তাই না? সে হ্যাঁ যদি হ্যাঁ আমাকে হ্যাঁ। সলভ করে দিতে পারে, তাহলে তো ভাই এখানে আমাকে মানে একটা সমুদ্রে এনে ফেলে দেওয়া। ভাইয়া হুম হুম রিসেন্টলি হুম। আমার একটা বিয়ে বিজনেস আছে, হয়তো বা আপনি আমার সাথে যদি ফ্রেন্ড থাকেন তাহলে দেখবেন। আমার এই মেন্টরটা আমার কি করছে ভাই, নিয়ে এসে পানির ভিতর ছেড়ে দিছে। এখন ভাই আমার ব্যাক এন্ডে 4 বছর একটা এক্সপিরিয়েন্স আছে, ওইটা দিয়ে ঘাটাঘাটি করে করে উঠে আসতেছি। এখন ভাই অ্যামাজনের মতন একটা জায়গায় এত টাকা ইনভেস্ট করে নামবো, তখন যদি ভাই আমাকে মেন্টর যদি নেমে ছেড়ে দেয়, যেমন আমার সাথে অলরেডি হয়ে গেছে এরকম কোনো ইস্যু, হুম হুম। অ্যামাজনে হয়েছে। আপনি চাইলে আপনাকে আমাকে এখন স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবো ভাই। তো না 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 আপনি না।
আপনার থেকে আমরা কি পাবো ভাইয়া? আচ্ছা, আমি এখানে বলি, আমি শুরুতে আমি আমার পোস্টারে আমি টিউটোরিয়াল হিসেবে উল্লেখ করছি, আমি কিন্তু মেন্টরশিপ হিসেবে বা কোর্স হিসেবে উল্লেখ করি না। আমিও কিন্তু অ্যাজ এ সেলার, আমি যে খুব বেশি জানি বা আমি যে খুব বড় কেউ বা আমার যে খুব ভালো সেল হিস্ট্রি আছে তা না। আমি সেলার হিসেবে কি কি ফেস করতেছি বা আমার সহপাঠী যারা আছে তারাও কি কি ফেস করতেছে, কোন বিষয়গুলো করণীয় বর্জনীয়, ওই সব কিছুই আমি তুলে ধরছি। তবে হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, আমার যে মিস্টেক গুলো হয়েছে ওই মিস্টেক গুলো যদি কেউ না করে তার অ্যাকাউন্টে কোনো ইস্যু হবে না, এই গ্যারান্টিটা দিতে পারি। আর বাই চান্স ধরেন আপনার অ্যাকাউন্টে একটা ইস্যু হইলো, কিরকম, যে অ্যামাজন একটা ভায়োলেশন দিছে, কিসের জন্য, ধরেন আপনি রং লিস্টিং করছেন বা আপনি অন্য একটা আসেনি গিয়ে লিস্টিং করছেন, যে কোনো ভাবে হয়ে গেছে, ভায়োলেশন দিয়ে আপনার প্রোডাক্টটা অ্যামাজন কি করে অ্যাপ্রুভ করতেছে না ওই লিস্টিং এ। ওই ক্ষেত্রে তো আপনার একটা স্টেপ নেওয়া লাগবে, আপনার প্রোডাক্টটা কিভাবে লিস্টিং এ ব্যাক আনা যায়, ওইগুলোতে আপনাকে সহায়তা করা হবে। আর সেকশন 3-তে যেটা, ওইখানে আপনাদের সহযোগিতা করা হবে। তবে হ্যাঁ, আপনি যদি ভাই কপি প্রোডাক্ট সেল করে সেকশন 3-তে যান বা আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট কিনে যদি সেকশন 3 যান, আমি কেন, আমার বাবাও কিছু করতে পারবে না। বুঝতে পারছেন? না, ভাই, আপনি আমার কোশ্চেনটা হয়তো ওইরকম ভাবে বুঝতে পারেন নাই, আমি ওইভাবে বলি নাই। ওইটা তো আলাদা বিষয়। মানে আমি হ্যাঁ আপনার হ্যাঁ, থেকে কোশ্চেন করলাম, ঠিক আছে, আমি এখান থেকে সাপোর্টটা আছে না ভাইয়া, যে ভাই আপনি এই আচ্ছা জিনিসটা করতে চাচ্ছি বা এই আচ্ছা প্রোডাক্টটা আচ্ছা, আমি কি নিতে এখানে পারবো আমি বলি, কিনা, হ্যাঁ হ্যাঁ, এই সাপোর্টের সাপোর্টটা, কথা বলছি। আচ্ছা সাপোর্টটা কি পাবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে আপনার সেল আসা পর্যন্ত, এমনকি সেল আসার পরও আপনি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন যে ভাই আমার এলএলসিটা কিভাবে করব বা কি কি দেখা লাগে, ওই জায়গায় একটা হেল্প পাবেন। বা আপনার ডলারের যদি কোনো সময় অথেন্টিক জায়গা পাইতেছে না বা কিনবেন বা কোথা থেকে সোর্স করবেন, ওই জায়গায় হেল্প করা হবে। আপনার প্রোডাক্ট, একটা প্রোডাক্ট ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার প্রোডাক্টটা যে আপনার জন্য ভালো কি না, ওইগুলো তো আমি আমার কোর্সে শিখিয়ে দেবো, সবকিছু সবকিছুই আমি আমার কোর্সে শিখিয়ে দেবো। যে আপনার প্রোডাক্ট রিসার্চ কিভাবে করবেন, ব্র্যান্ড অ্যাপ্রুভাল কিভাবে নেবেন, উইনিং প্রোডাক্ট কিনা কিভাবে যাচাই বাছাই করবেন, ব্র্যান্ডে কিভাবে ইমেল করবেন, কিভাবে পেমেন্ট করবেন, লিস্টিং করবেন, শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সবকিছুই শেখানো হবে। তারপরও যদি শেখানোর পরও আমার যদি ঘাটতি থেকে যায় বা আপনারা যদি বুঝতে না পারেন কোথাও, ওইগুলো যদি কেউ কল দেন যে ভাই আমার এই জায়গায় আরেকটু বুঝাইয়া দেন বা একটু মিটিং এ আসেন, একটু জুমে আসেন, পার্সোনালি ওই জায়গাতেও সাপোর্ট দেওয়া হবে। আর আপনি যদি 3-4 মাস বিজনেস করেন, পরবর্তীতে আপনার ওই সাপোর্টটা লাগবে না, ওইটা আমি বলতে পারি। আর আমার কোর্সটা এমন ভাবে সাজানো, এই যে যেমন আজকে আপনারা দেখলেন সবকিছু, বাকিগুলো এমনই হবে। এখন তো কোনো প্র্যাকটিক্যালি কিছু নাই, বাকিগুলো সব অ্যাকাউন্ট ধরে ধরে, মানে আমার যদি সামনে না পান, আমার ভিডিওটা দেখে দেখো আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন। বুঝতে পারছেন? আর সব জায়গায় ইনশাল্লাহ সাপোর্টটা করা হবে। ওই যে বললেন না যে আপনাকে একজন আহ মাঝ নদীতে ফেলে চলে গেছে, ওইটা হবে না ভাই। জি জি ভাই, আমরা এরকম কোনো কিছু চাই যে যেন আমাদেরকে হাত ধরে ধরে শিখায়, হ্যাঁ হ্যাঁ, আরেকটা হাত ধরে কথা হচ্ছে, হাঁটানো। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, আমার গ্রুপ পাবলিক থাকবে। ওই যে মিউট মিউট থাকবে না, মিউট কিরকম, যে আমার 10টা স্টুডেন্ট যেন কেউ যাতে কারোর সাথে কানেক্ট হইতে না পারে, ওইটা আমি করব না কখনো, এটা আমি বলতে পারি। আর আমার ফেসবুকে গ্রুপটা আছে, ওইটাও পাবলিক, আপনাদের কোনো মন্তব্য থাকলে ওইখানেও করতে পারেন। আপনারা যদি একটু ভালো মন্তব্য করেন, হয়তো আপনাদের ধারা আরো 2-1 জন পাবো আমি। আর যদি খারাপ মন্তব্য করেন, আমার আরো 2-4 জন কমে যাবে, ওইটা তো অবশ্যই আমার মাথায় থাকবে। আর হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা, ওইটাও পাবলিক থাকবে, কিরকম, যারা কোর্স এনরোল করবে বা আমার থেকে সার্ভিস নেবে শুধু তাদের জন্য। আর ওইখানে চ্যাট বক্স ওপেন থাকবে, আপনারা আপনাদের নিজেদের মতো কোনো কোয়েশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে শেয়ার করে নিজেদের মধ্যে সলভ করতে পারবেন বা আমার মাধ্যমেও সলভ করে নিতে পারবেন। বুঝতে পারছেন? হ্যালো? জি জি ভাই, বুঝতে পারছি। আর কোনো কোয়েশ্চেন আছে ভাই? ভাই